বুঝলাম না, আপনারা সব বেশ কি আছেন? আসে কিছু কিছু, এরা খালি নেটে চায়। আচ্ছা, আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই কলিজার বোনেরা, যারা অফলাইনে আছি আশা করছি সবাই অনেক ভালো আছি, কারণ ফুরফুরে মনে সবাই। আর যারা আজকে অনলাইনে যুক্ত হচ্ছে, আজকে আমরা অনলাইনে যারা একেবারে নতুন, আমাদের ভর্তিকৃত স্টুডেন্টের বাইরে হয়তো আমরা মুখটা প্রথম দেখতেছি, কিন্তু এই মুখটা আসলে প্রথম না। এই মানুষটা এই জগতে প্রায় 16 থেকে 17 বছর শুধু খালি জ্ঞান দিয়েই যাচ্ছে। তো আমরা এরকম একজন এক্সপিরিয়েন্স মানুষকে আমরা যে সামনে পেয়েছি, এর জন্য অবশ্যই আমরা শুকরিয়া আদায় করব, যে সৃষ্টিকর্তার রহমত দেখেই আমরা এরকম একজন অভিজ্ঞ শিক্ষককে পেয়েছি সামনে। আশা করা যায় যে আজকের ক্লাসটা যারা আমরা করব ফার্স্ট টু লাস্ট, অনেক বেশি এনজয় করতে পারবো। জিকে যে একটু মজা করে পড়া যায়, আবার তার মধ্যে সংবিধানের মতো কঠিন একটা টপিককে যে মজা করে এনজয় করে পড়া যায়, এটা আজকের ক্লাসটা আমরা পুরোটা করলে বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো আমার কলিজার ভাই কলিজার বোনেরা যারা অনলাইনে আছি, প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব আজকের লাইভ ক্লাসটাকে একটু শেয়ার করার জন্য। আজকের ক্লাসটা যারা সর্বোচ্চ শেয়ার করবেন, তারা এই যে নাসির স্যারের বুকটা পাবেন। বুকটা বোঝেন নাই? বই মানে বুক, ইংরেজিতে অনেকে কয় নাসির স্যারের বুকটা চাই। এখন এই বুকটারে যে কে কি মেনশন করে আমি বুঝি না, তো নাসির স্যারের বুকটা আমরা দিয়ে দিব। আচ্ছা, বইটা না, বুকটা, নাসির স্যারের বুকটা আমরা ক্যারিয়ার প্লাস বইটা, সরি বুকটা একেবারে ফ্রিতে, কুরিয়ার চার্জ আপনাকে দেওয়া লাগবে না। সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে যে একজন থাকবেন, তাকে আজকে লাইভ শেষে আমি নিজে ঘোষণা করব এবং তাকে আমরা এই বইটা প্রদান করব। ঠিক আছে? কদিন আগে একটা দেওয়া হয়েছে অলরেডি। আচ্ছা, তার মানে এই বইটা আপনারা একদম ফ্রি পেতে যাচ্ছেন মাত্র একজন, যে সর্বোচ্চ শেয়ার করবেন। গত ক্লাসেও আমরা একজনকে পাঠিয়েছি এবং একজন আমাদের একটা কোর্সও ফ্রি পেয়েছিল এবং তাকে আমরা ফুল ফ্রি কোর্সেও যুক্ত করিয়ে দিয়েছি। তো আজকেও যারা সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকবেন, বইটা পেয়ে যাবেন। কারণ এই নতুন মুখের মানুষটার কাছ থেকে আমরা এমন কিছু জানতে যাচ্ছি যে জিনিসগুলো আমাদের মাথার মধ্যে গেঁথে থাকবে মজায় মজায়, এবং খুব মজার একটা ক্লাস আপনারা উপভোগ করতে যাচ্ছেন কিছুক্ষণ পর। তো স্যার, অনলাইনে একটু মাঝে মধ্যে ঠুস মাইরেন, দেখেন আমার কলিজার ভাই কলিজার বোনেরা একটু যাতে করে একটু আভাস পায়। আচ্ছা, তো পুরো ক্লাসটা হবে আসলে একটা জমজমাট ক্লাস। যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি প্রায় 300 স্টুডেন্ট যুক্ত হয়ে গেছি আমরা প্রায় 1 মিনিটের মধ্যে। আশা করা যায় যে আমরা 1000 স্টুডেন্ট মিলে আজকের ক্লাসটা এনজয় করব এবং পুরো ক্লাসটা আমরা ফার্স্ট টু লাস্ট করার চেষ্টা করব, এবং প্রত্যেকেই খাতা কলম হাতে নিয়ে নিই, কারণ এটা কোনো কোশ্চেন সলভ ক্লাস না, এটা একটা বেসিক ক্লাস। এবং পুরো ক্লাসে আপনাকে তথ্য লিখতে হবে, যে তথ্যগুলো থেকে আপনারা পরীক্ষার হলে প্রশ্ন কমন পাবেন। শুধু মাঝে মধ্যে আমার একটু যদি স্যার ডাক দেয়, তাহলে আমি বলবো শেখ মুজিববাদ, মানে ইতিহাস একটু চেঞ্জ করতে হবে। ওরে বাবা, কারণ আছে তো স্যার, আজকে দেখে তো আর না, অফলাইনে স্টুডেন্টরাও তো আমাদের অনলাইনে আছে। আচ্ছা, যারা স্যারকে আমরা অনেক আগে থেকে বিভিন্ন জায়গায় ক্লাস করেছি বা স্যারকে আমরা আগে থেকে চিনি, এখানে তো আর স্যারকে চেনানোর কোনো কিছু নাই। স্যারের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, পড়ানোর স্টাইল আমরা সবই জানি, সবই বুঝি। শুধুমাত্র আজকে একটু ক্লাসের মধ্যে পরিচয় হয়ে যাবে। নামটা নাই বললাম, তানভীর স্যার। আমাদের প্রিয় তানভীর স্যারের ক্লাস আমরা শুরু করে দেই। ওকে স্যার, আপনি আপনার মতো করে শুরু করে দেন। ওকে, ধন্যবাদ। এইটা একটু দেই স্যার, একটু সাউন্ড যাইবে আর কি। ঠিক আছে, আমি দিলে আবার না করি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। স্যারের ক্লাস ইসরাত জামান, আপনি কোথায় আমার ক্লাস করেছিলেন একটু কমেন্টস করে যদি জানাতেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আজকে আমরা মহান সংবিধানের কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের যে আলোচনার বিষয়গুলো হবে, আজকের আলোচনার বিষয়গুলো একটু টপিকস আকারে লিখে নিই, এরপরে আমরা বিসিএস কনফিডেন্সে করছি কোন জায়গায়। আচ্ছা, আজকের আমরা যে আলোচনা করব সেই আলোচনা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। আজকের আমরা কি কি পড়ব। প্রথমত যে বিষয়টা সংবিধানে আজকের দেখতে হবে, সেটা হচ্ছে 1 নম্বরে আমরা যেটা দেখব, সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করব।
এরপরে 2 নম্বরে দিয়ে আমরা আলোচনা করব 2 নম্বরে সাংবিধানিক পথ। সাংবিধানিক পথ 3 নম্বরে আমরা আলোচনা করব সাংবিধানিক পদে বয়স এবং শপথ। সাংবিধানিক পদে বয়স এবং শপথ। শপথ এরপরে আমরা আলোচনা করব সাংবিধানিক পদে বয়স এবং শপথ। এই 3টা বিষয় নিয়ে আজকের আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত পড়ব সাংবিধানিক প্রতিষ্ঠান, এরপরে পড়ব সাংবিধানিক পদ, আর এরপরে পড়ব সাংবিধানিক পদে বয়স এবং সাংবিধানিক পদে শপথ। ওকে, ক্লিয়ার? এই 3টা বিষয় নিয়ে আলোচনা করব, আর যদি সময় পাই আমি 2-একটা অনুচ্ছেদ নিয়েও আলোচনা করতে পারি আজকের। ওকে, আপনাদের এই টপিক সম্পর্কিত যত প্রশ্ন আছে আপনারা হ্যাঁ সেখান থেকেই কালকে দেখেন আমরা আলোচনা করেছিলাম হচ্ছে সম্পর্কে আলোচনা করেছিলাম। ওকে, তাহলে আসেন সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক পদ এবং সাংবিধানিক পদে বয়স এবং শপথ, এই কয়টা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আর একটা বিষয় আলোচনা করতে হবে, সেটা হচ্ছে সংবিধানের কাঠামোগত বৈশিষ্ট্য। সংবিধানের কাঠামোগত বৈশিষ্ট্য, এটা কি কালকের আলোচনা করা হয়েছিল? এই ব্যাচে হয়নি। কাঠামোগত বৈশিষ্ট্য, কাঠামোগত বৈশিষ্ট্য, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের আলোচনা করব। হ্যাঁ, ইয়েস, ওকে। আসেন আমরা এইটা দিয়ে আলোচনা শুরু করি। আমি আপনাদের যে টোটাল একটা গাইডলাইন দিয়েছিলাম মনে আছে, এর ভিতরে সিকুয়েন্স অনুযায়ী এটা আসে কিনা? আসে না? তাহলে শিরোনাম করেন সংবিধানের কাঠামোগত বৈশিষ্ট্য। শিরোনাম করেন সংবিধানের কাঠামোগত বৈশিষ্ট্য। সবাই শিরোনাম করেন কাঠামোগত বৈশিষ্ট্য। কাঠামোগত বৈশিষ্ট্য মনে রাখবেন। আগে একটু বলে নেই, সংবিধানের কাঠামো হচ্ছে 2টা। সংবিধানের কাঠামো কয়টি? 2টি। 1 নম্বরে হচ্ছে অভ্যন্তরীণ, আর একটা হচ্ছে বাহ্যিক। তাহলে একটু লিখেন সংবিধানের কাঠামো 2টি। সংবিধানের কাঠামো 2টি। 1 নম্বর দিয়ে লিখবেন অভ্যন্তরীণ কাঠামো। অভ্যন্তরীণ কাঠামো, অভ্যন্তরীণ কাঠামো। আর 2 নম্বর দিয়ে লিখবেন বাহ্যিক কাঠামো। বাহ্যিক কাঠামো, একটা হচ্ছে অভ্যন্তরীণ কাঠামো আর একটা হচ্ছে বাহ্যিক কাঠামো। একটু লিখেন অভ্যন্তরীণ কাঠামো আর একটা বাহ্যিক কাঠামো। তাহলে কয়টা কাঠামো? 2টি। এবার শিরোনাম করেন অভ্যন্তরীণ কাঠামো। অভ্যন্তরীণ কাঠামো। অভ্যন্তরীণ কাঠামো লিখবেন 4টি। কয়টি? অভ্যন্তরীণ কাঠামো 4টি। অভ্যন্তরীণ কাঠামো 4টি। অভ্যন্তরীণ কাঠামো 4টি। আচ্ছা, সাউন্ড কি ক্লিয়ার কিনা একটু বলেন তো, সবাই একটু কমেন্টস করেন তো, সাউন্ড ক্লিয়ার কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা? ওকে, এবার আসেন অভ্যন্তরীণ কাঠামো কয়টা? 4টা। 1 নাম্বার দিয়ে লিখবেন প্রস্তাবনা। 1 নম্বরে হচ্ছে প্রস্তাবনা। সংবিধানের প্রস্তাবনা 1টি। প্রস্তাবনা কয়টি? 1টি। আর এটাকে সংবিধানের গাইডিং স্টার বলা হয়। গাইডিং স্টার বলা হয়। সংবিধানের গাইডিং স্টার বলা হয়। সাউন্ড ক্লিয়ার? সুতরাং যার কাছে সাউন্ড ক্লিয়ার না, এটা সম্পূর্ণ তার সমস্যা। আগে নিজের সমস্যাটা আইডেন্টিফাই করেন। ওকে, তাহলে প্রস্তাবনা 1টি। এই প্রস্তাবনাকে কি বলা হয়? সংবিধানের গাইডিং স্টার বলা হয়। 2 নাম্বার দিয়ে লিখবেন ভাগ।
সংবিধানে ভাগ কয়টি? 11টি। এই 11টি ভাগ, এই 11টি ভাগ আপনাকে সম্পূর্ণ মুখস্থ রাখতে হবে। এর আগে যারা এই ক্লাস করার আগে, আমার ক্লাস করার আগে যারা সংবিধান কোনো না কোনো ভাবে পড়ছেন, তারা কিন্তু এই 11টা ভাগ মুখস্থ করার চেষ্টা করছেন না? করছেন, কিন্তু মনে থাকে নাই। ইনশাল্লাহ যখন আমি পড়াবো তখন ইনশাল্লাহ সব হয়ে যাবে। ক্লিয়ার? এবার আসেন ভাগ 11টি। 3 নাম্বার দিয়ে লিখবেন অনুচ্ছেদ। অনুচ্ছেদ, অনুচ্ছেদ হচ্ছে 153টি, 153টি। আর 4 নাম্বার দিয়ে লিখবেন তফসিল। তফসিল, তফসিল হচ্ছে কয়টা? তফসিল হচ্ছে 4 যোগ 3 সমান কয়টা? 7টি। অর্থাৎ আগে ছিল 4টি, পরবর্তীতে একই সাথে যুক্ত হয়েছে 3টি। এই হচ্ছে কয়টা? 7টা। 7টা। লেখা শেষ? ওয়ালাইকুম আসসালাম। লেখা হয়েছে? লেখা হয়েছে? তাহলে আমাদের অভ্যন্তরীণ কাঠামো কয়টা? অভ্যন্তরীণ কাঠামো হচ্ছে 4টি। অভ্যন্তরীণ কাঠামো 4টি। 1 নম্বরে কি? প্রস্তাবনা। 2 নম্বরে কি? ভাগ। 3 নম্বরে কি? অনুচ্ছেদ। 4 নম্বরে কি? তফসিল। এবার বলেন, এবার বলেন, এবার আমি আপনাকে একটু টেকনিক্যাল প্রশ্ন করি। হ্যাঁ, টেকনিক্যাল প্রশ্ন করি, উত্তর দিবেন। বলেন তো সংবিধান শুরু হয়েছে কি দিয়া? সংবিধান শুরু হয়েছে প্রস্তাবনা দিয়ে। এবার বলেন সংবিধান শেষ হয়েছে কি দিয়ে? হ্যাঁ, তফসিল দিয়ে। কি দিয়ে হয়েছে? তফসিল দিয়ে হয়েছে। কথা কি ক্লিয়ার? এটা লিখতে হবে, মুখস্থ করতে হবে। তাহলে অভ্যন্তরীণ কাঠামো কয়টা? 4টা। এখন বলেন যেটা দিয়ে শেষ হয়েছে তফসিল, তফসিল মানে কি? বলেন তফসিল কাকে বলে? বলেন তফসিল মানে কি? না আমরা জানি না কেউ, নাকি অনলাইনে কেউ জানেন তফসিল মানে কি? জানি না। আচ্ছা, আমি ইংরেজিটা বলি। তফসিলের ইংরেজি হচ্ছে শিডিউল। তফসিলের ইংরেজি কি? শিডিউল। তাহলে এবার বলেন শিডিউল অর্থ কি? সূচি। কাউকে জীবনে কোনো শিডিউল দিছেন? কথা কয় না। কাউকে কোনো শিডিউল কি দিছেন? দেন নাই, জীবনেও দেন নাই শিডিউল। সব দিচ্ছেন না? এবার বলেন শিডিউলে কি কি দিচ্ছেন? মিথ্যা কথা বলবেন না। শিডিউলে কি কি দিচ্ছেন বলেন? কিছুই করেন নাই। কি 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 দিচ্ছেন? যেমন কখন পড়াবো। আচ্ছা, থ্যাংক ইউ। শোনেন, শিডিউল বলতে আমরা অনেকেই সময় বুঝি, আসলে শিডিউল বলতে সময় না। শিডিউল শব্দের অর্থ হচ্ছে তালিকা, যেটা সুচি বলল। শিডিউল শব্দের অর্থ কি? তালিকা। তার মানে তফসিল শব্দের অর্থ কি? তালিকা। কিসের তালিকা? এই যে 153টা অনুচ্ছেদ আমরা পড়লাম, এই 153টা অনুচ্ছেদের কোন কোন অনুচ্ছেদে বিশেষ একটা বিধান আছে। ওই বিধানটা যদি ওখানে সম্পূর্ণ বর্ণনা করতে হয়, তাহলে পরবর্তী অনুচ্ছেদ অনেক দূরে চলে যাবে। এই জন্য ওটাকে সংক্ষিপ্ত করার জন্য এবং ওই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য লাস্টে একটা তালিকা প্রকাশ করা হয়েছে। এটাকে বলা হয় তফসিল। ওই বিষয়ের একটা তালিকা, ওই বিষয়ের একটা ব্যাখ্যা, ওই বিষয়ের একটা বিধান, এটা যুক্ত করা হয়েছে। এটাকে বলা হয় কি? তালিকা বা তফসিল বা শিডিউল। আশা করি বুঝতে পেরেছেন। আশা করি বুঝতে পেরেছেন। ক্লিয়ার? এরকম কয়টা তালিকা আছে? 7টি তালিকা আছে। আশা করি বুঝতে পেরেছেন। গেল আমাদের অভ্যন্তরীণ কাঠামো। তাহলে অভ্যন্তরীণ কাঠামো 4টি। এবার শিরোনাম করেন বাহ্যিক কাঠামো। হ্যাঁ, তফসিল অর্থ তালিকা লিখতে পারেন। এবার আসেন বাহ্যিক কাঠামো। বলেন সংবিধানের প্রস্তাবনা কয়টা? 1টা। এরপরে বলেন ভাগ কয়টা? 11টা। এরপরে বলেন অনুচ্ছেদ, এরপরে তফসিল। ওকে, এরপর আসেন বাহ্যিক কাঠামো। হ্যাঁ, এই বাহ্যিক কাঠামোর কি নাই? ধরাবাঁধা সংখ্যা নাই, শুধু স্টার চিহ্ন দিয়ে লিখে রাখেন। প্রথম স্টার চিহ্ন দিয়ে লেখেন সংবিধান হাতে লেখা। সংবিধান হাতে লেখা। সংবিধান হাতে লেখা।
সংবিধান হাতে লেখা, দেখছেন হাতে লেখা। পরের পয়েন্ট দিয়ে লিখেন লিখেছেন, এটা পরীক্ষায় আসে। লিখেছেন শিল্পী আব্দুর রউফ, শিল্পী আব্দুর রউফ, শিল্পী আব্দুর রউফ। হ্যাঁ, এরপরে লিখেন কত পৃষ্ঠায় লিখছে, হস্তলিখিত সংবিধান, হস্তলিখিত সংবিধান, লিখিত সংবিধান, সংবিধানের পৃষ্ঠা 93টি। এরপরে লিখবেন, দেখেন তো লেখার পরে আবার স্বাক্ষর করছিল না, মনে আছে? কয়জন জানো গতকালকের স্বাক্ষর করছিল? 399 জন। এই 399 যদি স্বাক্ষর করে তাহলে পৃষ্ঠা সংখ্যা আরো বাড়বে কিনা? তাহলে পরের পয়েন্টে লেখেন স্বাক্ষর সহ। কি হয়েছে বুঝলাম না। স্বাক্ষর সহ পৃষ্ঠা 108টি। কয়টি? 108টি। স্বাক্ষর সহ পৃষ্ঠা 108টি। ওকে, 108টি। আর একটা পয়েন্ট দিয়ে লিখবেন মোট পৃষ্ঠা, মোট পৃষ্ঠা 109টি, অর্থাৎ 108তম পৃষ্ঠায় স্বাক্ষর দেওয়া শেষ হয়ে গেছে। এরপরে আরো একটা পৃষ্ঠা পরবর্তীতে আছে, তাহলে মোট পৃষ্ঠা কয়টা? 109টি। তাহলে হস্তলিখিত সংবিধানের পৃষ্ঠা 93টি, স্বাক্ষর সহ পৃষ্ঠা 108টি, মোট পৃষ্ঠা 109টি। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এরপরে লিখেন, এরপরের পয়েন্ট দিয়ে লিখেন প্রতিটি পৃষ্ঠার চারপাশ, প্রতিটি পৃষ্ঠার চারপাশ চামড়া দিয়ে বাঁধানো। কি দিয়ে? চামড়া দিয়ে বাঁধানো, চামড়া দিয়ে বাঁধানো, চামড়া দিয়ে বাঁধানো। এই চামড়ার কাজ কে করেছেন? হ্যাঁ, পরের পয়েন্ট, চামড়ার কাজ করেছেন, চামড়ার কাজ করেছেন 3 জন। কয়জন ব্যক্তি? 3 জন। 1 নম্বর দিয়ে লিখবেন জুনাবুল ইসলাম। 1 নম্বরে কি? জুনাবুল ইসলাম। 2 নম্বর সমরজিৎ রায় চৌধুরী, সমরজিৎ রায় চৌধুরী, চৌধুরী। এরপরে 3 নম্বরে আবুল বারাক আলভি, আবুল বারাক আলভি। কয়জন ব্যক্তি? 3 জন ব্যক্তি, আবুল বারাক আলভি। ওকে, তাহলে চামড়ার কাজ কয়জন করছেন? কিসের চামড়ার কাজ করছেন? হ্যাঁ, প্রতি পৃষ্ঠায় যে আবার কি আছে? চামড়া দিয়ে বাঁধানো। লেখা শেষে পর্যন্ত? লেখা শেষ হয়েছে? আচ্ছা, এর পরের পয়েন্ট দিয়ে লিখবেন, এর পরের পয়েন্ট অঙ্কন। এখন এই যে চারপাশে যে চামড়ার কাজ করলো, এই চামড়া ওরকম রেখে দিলে একটু কেমন কেমন দেখায় না? ওর উপরে আবার একটু নকশা টকশা করছে, অঙ্কন করছেন। হ্যাঁ, লিখেন অঙ্কন, অঙ্কন। সরি, আমার একটু ভুল হয়েছে, সরি। এই অঙ্কনের জায়গায় 3 জনের নাম দিয়ে লিখেন। এই চামড়ার কাজটা এইখানে, চামড়ার কাজের এইখানে লিখেন অঙ্কন। অঙ্কন করেছেন 3 জন। অঙ্কন করেছেন কয়জন? 3 জন। আর চামড়ার কাজ করেছেন 1 জনই। সরি, এজন্য আমি দুঃখিত। এখানে লিখেন চামড়ার কাজ করেছেন, চামড়ার কাজ করেছেন, চামড়ার কাজ করেছেন হচ্ছে সৈয়দ শাহ আবু শফি, সৈয়দ শাহ আবু শফি, আবু শফি। আমি যে তথ্যগুলো দিচ্ছি সুন্দরভাবে লিখে নেবেন। আর আরেকটা তথ্য,
একটা তথ্য হচ্ছে অঙ্গসজ্জা, এটা পরীক্ষায় খুবই আসে। অঙ্গসজ্জা, অঙ্গসজ্জা করেছেন হচ্ছে শিল্পী হাশেম খান। কি নাম? শিল্পী হাশেম খান, শিল্পী হাশেম খান। আর সার্বিক তত্ত্বাবধানে, সার্বিক তত্ত্বাবধানে জয়নুল আবেদিন। নাম শুনছেন তো? জয়নুল আবেদিনের সংগ্রহশালা কোথায়? জয়নুল আবেদিন। এই কয়টা লিখে নেন, এরপরে আলোচনা করব। লেখা শেষ? তাহলে প্রতিটি পৃষ্ঠার চারপাশ চামড়া দিয়ে বাঁধানো। এরপরে চামড়ার কাজ করেছেন সৈয়দ শাহ আবু শফি। এরপরে অঙ্কন করেছেন তিনজন, জুনাবুল ইসলাম, সমরজিৎ রায় চৌধুরী, আবুল বারাক আলভি। এরপরে অঙ্গসজ্জা শিল্পী হাশেম খান, আর সার্বিক তত্ত্বাবধানে জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন। হ্যাঁ, অঙ্গসজ্জা শিল্পী হাশেম খান, সাজানোটা, হ্যাঁ হ্যাঁ সাজানোটা, সাজানোটা হচ্ছে শিল্পী হাশেম খান। লেখা শেষ? লেখা হলে ডান লিখেন। লেখা হলে ডান লিখবেন, কেউ আমিন না লিখে যাবেন না। লেখা শেষ? লেখা শেষ, ডান। ওকে, এই গেল হচ্ছে আমাদের কাঠামোগত বৈশিষ্ট্য। তাহলে বলেন কাঠামোগত বৈশিষ্ট্য কয় ধরনের? দুই ধরনের, একটা কি অভ্যন্তরীণ আর একটা কি বাহ্যিক। অভ্যন্তরীণ কাঠামো কয়টা? চারটা। এক নম্বরে কি প্রস্তাবনা, দুই নম্বরে কি ভাগ, তিন নম্বরে কি অনুচ্ছেদ, চার নম্বরে কি তফসিল। ক্লিয়ার? এবার বলেন সংবিধান শুরু হয়েছে কি দিয়া? সংবিধান শেষ হয়েছে কি দিয়া? ক্লিয়ার? আচ্ছা, তফসিল আছে কয়টা জানো? 7টা। এরপরে বলেন সংবিধান হাতে লিখছে কে? শিল্পী আব্দুর রউফ। অঙ্গসজ্জা কে করেছেন? শিল্পী হাশেম খান। সার্বিক তত্ত্বাবধানে কে ছিলেন? জয়নুল আবেদিন। এই বিষয়গুলো কিন্তু পরীক্ষায় আসে, মনে থাকবে? ওকে ওকে, হ্যাঁ, এই যে কাঠামোগত বৈশিষ্ট্য, এই যে কাঠামোগত বৈশিষ্ট্য পড়লাম, একটা অভ্যন্তরীণ আর একটা বাহ্যিক। এগুলো আমরা বাহ্যিক বললাম, এর আগে বলছি আমি অভ্যন্তরীণ। লেখা শেষ? ওকে, এরপরে আসেন। এখন আমাদের পরের যে টপিকসটা, সেই টপিকসটা কি বলেন তো? সেই টপিকসটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান শিরোনাম করেন, সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান। শুধু আগে প্রতিষ্ঠানটা, হ্যাঁ, বুঝলাম না, ক্লাস করতে পারলাম না, দাঁড়িয়ে গেছে ক্লাস মানে কি? ওহো, ক্লাস দাঁড়াই কেমনে, বুঝলাম না কিছু। এতদিন কি ভুল জানতাম ক্লাসও দাঁড়ায়? আচ্ছা, সেইটা বলেন, বলে ক্লাসটা করতে পারলাম না, দাঁড়িয়ে গেছে ক্লাস। আল্লাহ আপনার বিচার করুক। আচ্ছা, সাংবিধানিক প্রতিষ্ঠান। এবার শোনেন, সাংবিধানিক প্রতিষ্ঠান যদি আমরা পড়তে চাই তাহলে অবশ্যই আগে সংবিধানের যে কয়টা ভাগ আছে এই ভাগগুলো আগে আমাদেরকে জানতে হবে। ভাগ জানো কয়টা? 11টা। আমি সুন্দরভাবে সিকুয়েন্স অনুযায়ী লিখি, এরপরে আপনিও লিখে নেন, এরপরে আমরা আলোচনা করবো। ওকে, তাহলে আসেন, ভাগ 11টি এখানে লিখবেন, আবার ভাগ 11টি।
1 নাম্বার দিয়ে লিখবেন, প্রথম ভাগ। প্রথম ভাগ, আমার এই যে অক্ষরগুলো গায়েব হয় কেন? প্রথম ভাগ, প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র, অনুচ্ছেদ 1 থেকে 7। এরপরে দ্বিতীয় ভাগ, দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার, রাষ্ট্র পরিচালনার, পরিচালনার মূলনীতি, মূলনীতি 8 থেকে 25। তৃতীয় ভাগ, তৃতীয় ভাগ মৌলিক অধিকার, মৌলিক অধিকার, মৌলিক অধিকার 26 থেকে কত? 47। 26 থেকে 47। ওয়ালাইকুম আসসালাম। লেখা শেষ, কালার চেঞ্জ করতে হবে। ওকে, এরপর আসেন চতুর্থ ভাগ। চতুর্থ ভাগ নির্বাহী বিভাগ, নির্বাহী নির্বাহী বিভাগ, নির্বাহী বিভাগ 48 থেকে 64। এরপরে পঞ্চম ভাগ, পঞ্চম ভাগ আইন বিভাগ, আইন বিভাগ এটা হচ্ছে 65 থেকে 93। এরপরে ষষ্ঠ ভাগ, বুঝলাম না গায়েব হয় কেন? হ্যাঁ, ষষ্ঠ ভাগ বিচার বিভাগ, বিচার বিভাগ কত থেকে কত বলেন তো? 94 থেকে 117। এরপরে সপ্তম, সপ্তম ভাগ, সপ্তম ভাগে কি আছে বলেন তো? নির্বাচন, নির্বাচন কমিশন কত থেকে? 118 থেকে 126। এরপরে অষ্টম, অষ্টম ভাগ মহা হিসাব নিরীক্ষক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, নিরীক্ষক ও নিয়ন্ত্রক কত থেকে কত? 127 থেকে 132। এরপরে নবম, নবম ভাগ, নবম ভাগে আমাদের হচ্ছে কর্ম কমিশন, কর্ম কমিশন। এই কর্ম কমিশন হচ্ছে 133 থেকে 141। ওকে, এরপরে আসেন দশম, দশম ভাগ। এই দশম ভাগটা হচ্ছে, আচ্ছা দশম ভাগটা এখানে না লিখে আমরা একটু এদিকে লিখি। দশম, দশম ভাগটা সংশোধনী, সংশোধনী। এটা ভাগ অনুচ্ছেদ হচ্ছে একটাই, 142 নম্বর অনুচ্ছেদ, আর একটা হচ্ছে একাদশ, একাদশ ভাগ। এটা হচ্ছে বিবিধ, বিবিধ 143 থেকে 153, 143 থেকে 153।
আচ্ছা, রবিউল কি রোদেলা রুমি, আচ্ছা আমি অঙ্গসজ্জা কি বলছি? অঙ্গসজ্জা কে করেছেন? শিল্পী হাশেম খান বলছি কিনা? আমি কি একবারও বলছি জয়নুল আবেদিন করছেন? শিল্পী হাশেম খান। এই রোদেলা রুবি আপু, আমি বলছি অঙ্গসজ্জা করেছেন শিল্পী হাশেম খান, আমি জয়নুল আবেদিন বলিনি। আমি বলেছি সার্বিক তত্ত্বাবধানে জয়নুল আবেদিন। আপনার শুনতে মনে হয় ভুল হয়েছে, আপনি একটু কারেকশন করে নেন তাহলে, ঠিক আছে? রুমি আপু, আমি অঙ্গসজ্জা বলেছি শিল্পী হাশেম খান, আর সার্বিক তত্ত্বাবধানে বলেছেন করেছেন জয়নুল আবেদিন। ওকে ওকে, ঠিক আছে। তাহলে লেখা হয়েছে এই কয়টা ভাগ? 11টা ভাগ। 11টা ভাগ আপনাকে টানা সিকুয়েন্স অনুযায়ী মুখস্থ করতে হবে, মুখস্থ রাখতে হবে। কথা কি ক্লিয়ার? এখন বলেন কার কার মুখস্থ আছে? কার কার মুখস্থ আছে বলেন? হ্যাঁ, ওটা পরে হবে না, আগে বলেন কারো মুখস্থ আছে কিনা? ওকে, কারো মুখস্থ নাই? মুখস্থ করার চেষ্টা করছিলেন? করছেন, তারপরে মনে নাই, বাদ দেন। ধরো ছন্দ, ছন্দ মুখস্থ করতে করতে ছন্দ নিয়ে পরীক্ষার হলে যাবেন, দেখবেন কোনটা কোনটার ছন্দ এটাই মনে নাই, কোনটা কোনটার ছন্দ এটাই মনে নাই, নিজের ছন্দই বের হয়ে যাবে। এরপরে পরীক্ষার হল থেকে বের হয়ে আর একটা ছন্দ তৈরি করবেন, কোনটা কোনটার ছন্দ মনে রাখার জন্য আর একটা ছন্দ, তাই না? জীবনে যত কষ্ট করে ছন্দ মুখস্থ করেন, তত কষ্ট করলে, ততটা কষ্ট করলে মনে হয় ওই টোটাল টপিকসটাই শেষ হয়ে যায়, তাই না? ওকে, তাহলে আসেন, কারো যদি মনে না থাকে, কেউ যদি মনে থাকতে না চায়, তারে জোর করে কি আর রাখা যায়? তা রাখতে চান কেন? যারে জীবনে বেশি পাত্তা দিছেন সেই সবচেয়ে বড় শেখাটা আপনারে দিছে, তাই না? কারণ তারে সারা জীবন মনের ভিতরে রাখতে চাইছেন, সেই আপনারে বড় শেখাটা দিছে। সুতরাং পাত্তা দিয়েন না, দেখবেন ও আপনি চলে আসবেন। আর দেখেন যারে জীবনে কোনো পাত্তাই দেন নাই, ডন কেয়ার, সে আপনারে গোপনে গোপনে কত ভালোবাসে, তাই না? সুতরাং এটারেও এত পাত্তা দেওয়ার দরকার নেই। আসেন আমরা একবার একটু প্র্যাকটিস করি। বলেন প্রথম ভাগে কি আছে, দ্বিতীয় ভাগে কি আছে, তৃতীয় ভাগে কি আছে, চতুর্থ ভাগ, পঞ্চম ভাগ, ষষ্ঠ ভাগ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ। ওকে, বাদ দেন, যা পড়ছেন আলহামদুলিল্লাহ, আর কিছু বলার দরকার নেই। হ্যাঁ, এবার আসেন প্রথম ভাগে কি আছে, প্রজাতন্ত্র। আচ্ছা, এই প্রজাতন্ত্র বলতে কি কোনো প্রতিষ্ঠানকে বুঝায়? প্রজাতন্ত্রকে বলতে কি কোনো প্রতিষ্ঠানকে বুঝায়? প্রতিষ্ঠান বুঝায় না। দ্বিতীয় ভাগে কি আছে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এই মূলনীতি বলতে কি কোনো প্রতিষ্ঠান বুঝায়? বুঝায় না। এরপরে বলেন তৃতীয় ভাগে কি আছে, মৌলিক অধিকার। এটা বলতে কি কোনো প্রতিষ্ঠান বুঝায়? বুঝায় না। এরপরে বলেন চতুর্থ ভাগে কি আছে, নির্বাহী বিভাগ। এটা বলতে কি প্রতিষ্ঠান বুঝায়? এটা একটা প্রতিষ্ঠান বুঝায়। এরপরে বলেন পঞ্চম ভাগে কি আছে, এটা বলতে কি প্রতিষ্ঠান বুঝায়? বুঝায়। এরপরে বলেন ষষ্ঠ ভাগে কি আছে, বিচার বিভাগ। প্রতিষ্ঠান বুঝায়? বুঝায়। এরপরে বলেন সপ্তম ভাগে কি আছে, প্রতিষ্ঠান বুঝায়? বুঝায়। এরপরে বলেন অষ্টম ভাগে কি আছে, প্রতিষ্ঠান বুঝায়? বুঝায়। নবম ভাগে কি আছে, প্রতিষ্ঠান বুঝায়? বুঝায়। এরপরে বলেন দশম ভাগে কি আছে, প্রতিষ্ঠান বুঝায়? না। দশম ভাগে একাদশে কি আছে, বিবিধ। প্রতিষ্ঠান বুঝায়? বুঝায় না। তাহলে বলেন তো এই চতুর্থ থেকে নবম ভাগ পর্যন্ত সংবিধানে কয়টা প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? 6টা। কথা কি ক্লিয়ার? 6টা প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। কারো কারো মতে সাংবিধানিক প্রতিষ্ঠান 6টা। কয়টা? 6টা। আবার অধিকাংশ মানুষ
এই যে প্রথম তিনটা আছে না, এই প্রথম তিনটাকে সাংবিধানিক প্রতিষ্ঠান মনে করেন না, কারণ এটা বাংলাদেশের যে সরকার ব্যবস্থা, এই সরকার ব্যবস্থার তিনটা অঙ্গকে বুঝায়। একটা নির্বাহী বিভাগ, একটা আইন বিভাগ, আর একটা বিচার বিভাগ। অনলাইনে যারা আছেন তারা ভালো করে বুঝেন। তাহলে সরকারের কয়টা অঙ্গ? তিনটা। একটা কি? নির্বাহী বিভাগ, একটা কি? আইন বিভাগ, আর একটা কি? বিচার বিভাগ। এই বিভাগ অঙ্গ কয়টা সরকারের? তিনটা। মনে থাকবে? আচ্ছা, এছাড়া বাকি রইল কয়টা? তিনটা। কি কি? নির্বাচন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এরপরে কর্ম কমিশন। তারা মনে করেন এই তিনটা হচ্ছে সরকার মানে সাংবিধানিক প্রতিষ্ঠান। এর সাথে আর একটা প্রতিষ্ঠান তারা যুক্ত করেন। 64 নম্বরে যে একটা আছে না, যে অ্যাটর্নি জেনারেল আছে কিনা, অ্যাটর্নি জেনারেল, এই অ্যাটর্নি জেনারেলকে তারা প্রতিষ্ঠান মনে করেন। তাহলে তাদের মতে কয়টা? চারটা। তাদের মতে কয়টা? চারটা। কি কি হবে? নির্বাচন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, কর্ম কমিশন আর অ্যাটর্নি জেনারেল। এই কয়টা? চারটা। তবে এখন পর্যন্ত ওই যারা নীতি নির্ধারক আছেন, কর্তৃপক্ষ আছেন, তারা এখন পর্যন্ত এই সাংবিধানিক প্রতিষ্ঠান 6টা নাকি 4টা এ সম্পর্কে তারা এখন পর্যন্ত একমত হইতে পারেননি। সুতরাং আমাদেরও একমত হওয়ার দরকার নেই। যে কয়টা আছে সবগুলো পড়ে যাব। বিশ্বাস করেন কোনদিন এই প্রশ্ন আসে নাই যে সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি, এবং এটা আসবেও না এখন পর্যন্ত, কারণ তারা নিজেরাই ডিসিশন নিতে পারেননি। কিন্তু পরীক্ষায় আসে নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান, ওর ভিতরে এই তিনটার যে কোনো একটা আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন নিচের এই তিনটার যে কোনো একটা আছে। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা এখানে সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টা পড়বো? 6টা পড়বো। কয়টা পড়বো? 6টা পড়বো। কি কি বলেন তো? নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। এই 6টা একটু বলেন, সবাই বলেন। তাহলে এটা বাদ, এটা বাদ কিনা? হ্যাঁ, এখন লক্ষ্য করেন, লক্ষ্য করেন। কি লক্ষ্য করবেন? তাহলে প্রথম তিনটা সরকারের তিনটা অঙ্গ, এই তিনটা নিয়ে সরকার গঠিত হয়। এই তিনটা নিয়ে সরকার গঠিত হয়। কি কি? পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। নির্বাহী, আইন, বিচার। বলেন নির্বাহী, আইন, বিচার। আবার নির্বাহী, আইন, বিচার। পঞ্চমে কি? নির্বাহী, সরি চতুর্থতে কি? নির্বাহী। পঞ্চমে কি? আইন। ষষ্ঠতে কি? বিচার। এতটুকু মনে থাকবে কিনা? এরপরে দেখেন, এই সরকার গঠন তো হবে, কিন্তু সরকারের জন্য একটা নির্বাচন লাগবে না? পরেরটাই নির্বাচন। পরেরটাই কি? তাহলে সপ্তমে কি হবে? নির্বাচন। সরকারের তিনটা অঙ্গের পরে কি লাগবে? নির্বাচন লাগবে, নির্বাচন কমিশন। এরপরে দেখেন, এই সরকারের হিসাব নিকাশ রাখার জন্য একজন হিসাব নিরীক্ষক লাগবে না? এরপরে হিসাব নিরীক্ষক। আর সরকারের কাজকর্ম করে দেওয়ার জন্য কি লাগবে? কর্ম কমিশন। লাগবে কিনা? লাগবে। এবার বলেন তো এই 9টা, এই মানে এই 6টা ভালোভাবে এদিকে দেখবেন না। বলেন চতুর্থ ভাগে কি? পঞ্চম ভাগে কি? ষষ্ঠ ভাগে কি? সপ্তম ভাগে কি? নির্বাচন। সরকারের পরে কি? নির্বাচন। অষ্টমে কি? হিসাব। অষ্টমে হিসাব, ওই মহা হিসাব হিসাব বাদ দেন, সংক্ষেপে নিজের মতো করে বলেন। অষ্টমে কি? হিসাব। আর নবমে কি? কর্মচারী বা কর্ম কমিশন। ওকে, এখন বলেন এই চতুর্থ থেকে নবম ভাগ পর্যন্ত কি আপনার হয়েছে? হয়েছে। তাহলে উপরের তিনটা কি পারেন না? পরের দুইটা কি পারেন না? একটা সংশোধনী আর একটা বিবিধ। এবার একবারে চোখ বন্ধ করে 11টা ভাগ এই মুহূর্তে বলবেন। সারা জীবন মুখস্থ করছেন কিন্তু মনে থাকে নাই। 10 মিনিট আলোচনা করছি, এখন যদি না পারেন আপনার একদিনকে আমার যে কদিন লাগে। ওকে, শুরু। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ মৌলিক অধিকার, চতুর্থ ভাগ, পঞ্চম ভাগ, ষষ্ঠ ভাগ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ। আর জীবনে ভুলবেন? আর জীবনে কি ভুলবেন? মন থাকবে? তাহলে এবার লিখেন, পরের পয়েন্ট দিয়ে লেখেন সাংবিধানিক প্রতিষ্ঠান 6টি। আমরা এই 6টি লিখবো। হ্যাঁ, বাকিটা পরে একটু নোট দিয়ে লিখে দিব না, তবে কারো কারো মতে 4টি। ওকে,
ওই কনসেপ্টটা আপনি ভালো করে জানবেন। আমরা এখানে শুধু মুখস্থ করতে আসি নাই, আমরা এখানে বোঝার জন্য আসছি। ক্লিয়ার? একটা তথ্য মুখস্থ করবেন না আমার ক্লাসে। যারা অনলাইনে আছেন, যারা প্রথম ক্লাস করতেছেন, আপনাদের যখন আমি লিখতে বলবো শুধু তখন লিখবেন, বাকিটা সময় যখন আমার সাথে প্র্যাকটিস করতে বলবো তখন শুধুমাত্র প্র্যাকটিস করবেন। জীবনের তরে এক ফাইল খাইলি যথেষ্ট। ওকে, আচ্ছা, লেখা হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি তাহলে? লিখেন, 1 নম্বর দিয়ে লেখেন, 1 নম্বর দিয়ে লেখেন চতুর্থ ভাগ নির্বাহী বিভাগ, 2 নম্বর দিয়ে লেখেন পঞ্চম ভাগ, আবার লিখেন, আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে। ওকে, একটা ভাগ লইয়ে জিকির করা শুরু করছে সবাই। লেখা হয়েছে, দ্রুত লিখেন। যাদের লেখা হয়েছে তারা ডান লিখেন। লেখা শেষ। ডান, আর একবার বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টা? চতুর্থ থেকে কোন 6টা? চতুর্থ ভাগ থেকে নবম ভাগ। প্রথম 3টা কি? সরকারের অঙ্গ। কি কি? নির্বাহী, আইন, বিচার। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। এরপরে সরকার কি হয়? নির্বাচিত হয় নির্বাচন কমিশন। সরকারের হিসাব নিকাশ করার জন্য মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, আর সরকারের কাজ করার জন্য কর্ম কমিশন। ক্লিয়ার এ পর্যন্ত? আচ্ছা, তাহলে উপরে রইল 3টা, নিচে রইল 2টা, বাকিটা আপনার হয়ে গেছে। এবার আসেন, একটু লিখেন তবে। হ্যাঁ, পয়েন্ট করে লিখেন তবে। এবার বুঝছেন আলাদা আলাদা কালির লেখার ইয়েটা কি ছিল? এখন বুঝছেন? ওকে, লিখেন তবে কারো কারো মতে সাংবিধানিক প্রতিষ্ঠান 4টি। কয়টি? 4টি। কি কি? এই 3টা লিখবেন, আর এর সাথে যুক্ত হবে অ্যাটর্নি জেনারেল। বলবো না, আইন বিষয়ক কর্মকর্তা। লেখা শেষ। লেখা হলো। এখন আমি ডিসিশন নিতে পারবো পরীক্ষার হলে যে পরীক্ষায় যদি আসে কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, তাহলে নেক্সট স্লাইডে যাব। ওকে, এবার আসেন সাংবিধানিক পদ। শিরোনাম করেন সাংবিধানিক পদ।
সাংবিধানিক পদ। সাংবিধানিক পদ লেখা শেষ। ওকে, আচ্ছা বলেন তো সাংবিধানিক পদ থাকবে কোথায়? প্রতিষ্ঠানের মধ্যে। প্রতিষ্ঠান থাকলেই তো পদ থাকবে, তাই না? তাহলে প্রতিষ্ঠান জানো কয়টা? 6টা। ওই 6টা প্রতিষ্ঠানের মধ্যেই পদগুলো থাকবে। তাহলে আগে একটু দেখি এই 6টা প্রতিষ্ঠানের মধ্যে কি কি পদ আছে, কি কি পদ আছে সেটা একটু দেখি আমি। হ্যাঁ, আমি এখান থেকে এটা মুছে দিলাম, এগুলো মুছে দেই। আপনারা কিন্তু কেউ কিছু লিখবেন না, জাস্ট একটু দেখেন, কিচ্ছু লিখবেন না, যা লেখানোর আমি লেখাই দেব। আগে আপনারা দেখেন নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগে আমার 48 নম্বর অনুচ্ছেদ থেকে প্রথমত যাকে নিয়ে আলোচনা করা হয়েছে তার নাম হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতি। এরপরে যাকে নিয়ে আলোচনা করা হয়েছে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা। মন্ত্রিসভা। এরপরে দেখেন তো 64 নম্বর অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল আছে কিনা? অ্যাটর্নি জেনারেল। তাহলে অ্যাটর্নি জেনারেল সংবিধানে কোন বিভাগে আলোচনা করা হয়েছে? কোন বিভাগে? নির্বাহী বিভাগে। কোন বিভাগে? নির্বাহী বিভাগে আলোচনা করা হয়েছে। এখন যদি প্রশ্ন আসে অ্যাটর্নি জেনারেল কোন বিভাগের কর্মচারী? নির্বাহী বিভাগে। তাহলে আইন বিভাগ বলেন কেন? সংবিধান বলছে এটা নির্বাহী বিভাগের, আপনি উত্তর দিলেন আইন বিভাগের। হইল এটা বলেন? হ্যাঁ, কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে এবার আসেন। হ্যাঁ, না, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা, আর কে? অ্যাটর্নি জেনারেল। ক্লিয়ার? লিখতে নিষেধ করছি, পরে আগে বুঝে নেই। এরপর আইন বিভাগ। বলেন তো আমাদের আইন বিভাগের নাম কি? আইন বিভাগের নাম কি? আইন বিভাগের নাম হচ্ছে জাতীয় সংসদ। গতকালকে দেখাই নেই? দেখাই নেই, মনে নাই? হ্যাঁ, জাতীয় সংসদ। আমাদের এই আইন বিভাগের পূর্ব নাম কি ছিল? গণপরিষদ। এরে আল্লাহ! শুনেন শোনেন, আপনারা যারা অনলাইনে আজকের আমার নতুন ক্লাস একেবারে প্রথম ক্লাস করছেন, বিশ্বাস করেন যারা এর আগে আমার ক্লাস করছে আপনারা তো কিছু পারেনই না, যারা ক্লাস করছে তারাও পারে না। সুতরাং আপনাদের কষ্ট পাওয়ার কিছু নেই যে আমরা এই ক্লাস করতেছি এটা সেটা চিন্তা করার দরকার নেই। কথা বুঝছেন? যারা আগের ক্লাসে পড়ছে আমার তারাও কিছু পারে না, তাহলে বুঝেন আমি কেমন শিক্ষক। কথা বুঝছেন? আচ্ছা, এখন আসেন, এটা বিষয়টা হচ্ছে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। ভুলে গেছি, মন খারাপ করার কিছু নাই। হ্যাঁ, এটা ভুলে যাওয়াটা স্বাভাবিক, বরঞ্চ মনে রাখাটা হচ্ছে অস্বাভাবিক। এটা বুঝছেন? ভুলে যাব আবার দেখবো, ভুলে যাব আবার দেখবো, এরকম দেখতে দেখতে স্মৃতিপটে চলে আসবে। ওকে, তাহলে কি বললাম? আইন বিভাগ। জাতীয় সংসদ। জাতীয় সংসদে দেখেন তো স্পিকার থাকেন কিনা? আবার বলেন তো ডেপুটি স্পিকার থাকেন কিনা? ডেপুটি স্পিকার। স্পিকার থাকেন। আচ্ছা, এরপরে বলেন তো এমপিরা থাকেন কিনা? আচ্ছা, তাহলে সংসদ সদস্যরা কোথায় থাকেন? এমপি এর সংসদ সদস্য এক? শিওর? ভালো মতন বলেন, চিন্তা ভাবনা করে বলেন। সংসদ সদস্যরা এমপি কি এক? হ্যাঁ, অনেকে এমপি চেনে, সংসদ সদস্য চেনে না। তোমাদের ওখানে এমপি কে? তো সংসদ সদস্য কে? এটা তো জানি না। কথা বুঝছেন? আর একটা আছে ন্যায়পাল। আর একটা কি? ন্যায়পাল। ন্যায়পাল কি বলতে পারেন? ন্যায়পাল হচ্ছে সরকারের বাস। ন্যায়পাল মানে কি? সরকারের বাস। বাস মানে সরকার যত আকাম কুকাম করবে না, ওই আকাম কুকামের অডিট করবে হচ্ছে ন্যায়পাল। কথা কি ক্লিয়ার? এই জন্য কোন সরকার আইসা ওই গান গায় না যে আমি জেনে শুনে বিষ করেছি পান। কথা বুঝেন নাই? কেউ আইসা ন্যায়পাল নিয়োগ দিবে না।
হ্যাঁ, কথা কি বুঝছেন? এই জন্য বাংলাদেশে এখন পর্যন্ত কোন ন্যায়পাল নাই, নাই, সংবিধানে আছে নাই ন্যায়পাল। কথা বুঝছেন? ওকে, ওকে, আশা করি বুঝতে পারছেন। ওকে ওকে ওকে, সংসদ নাই, অধ্যাদেশ, সংবিধান নাই, আদেশ। হ্যাঁ, কালকে পড়াইছিলাম, এই তো মনে আছে। থ্যাংক ইউ। না, এখন বিষয় হচ্ছে ন্যায়পাল নিয়োগ দিতে পারেন, কিন্তু নিয়োগ দেওয়ার জন্য আইনে তৈরি করা আছে। নিয়োগ দেন বা না দেন সেটা পরের বিষয়। কথা বুঝছেন কিনা? না, হবেই এমন কোন ইয়া নেই, নাও দিতে পারে। ওকে, একমাত্র সংবিধানে বাধ্যবাধকতা আছে কোন ইয়ার ক্ষেত্রে, কোন ভাগের ক্ষেত্রে বলেন তো? কোন ভাগের ক্ষেত্রে? সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাগ সংবিধানের মধ্যে, সেটা হচ্ছে মৌলিক অধিকার। সেটা কি? মৌলিক অধিকার। রাষ্ট্র আপনাকে মৌলিক অধিকার দিতে বাধ্য। যদি মৌলিক অধিকার রাষ্ট্রের দ্বারা অথবা রাষ্ট্রের কোন প্রতিষ্ঠান দ্বারা অথবা রাষ্ট্রের কোন ব্যক্তির দ্বারা আপনার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়, ওই লঙ্ঘিত অধিকার ফিরে পাওয়ার অধিকারটাও একটা মৌলিক অধিকার। কথা বুঝছেন? এবার বলেন মৌলিক অধিকার কয়টা? আল্লাহ আপনাদের বিচার করুক। চারটা? শিওর? শিওর? একটা কমছে। এরপরে বলেন কয়টা? পাঁচটা? কমে বাড়ে ঘটনাটা কি? এর মৌলিক অধিকার কয়টা? অনলাইনে যারা আছেন শিওর? শিওর? এটা পাঁচটা। কি কি? অন্ন আর খাদ্য এক? অন্ন বস্ত্র না, নাকি খাদ্য বস্ত্র? একই একই। শিওর? তাহলে মৌলিক অধিকার কয়টা? জীবনেও না, সবার ভুল হয়েছে। আমি অনলাইনের জন্য অপেক্ষা করতেছিলাম, সবার ভুল হয়েছে। মৌলিক অধিকার 18টা। এবার আসেন, মৌলিক অধিকার কয়টা? 18টা। ছোটবেলা থেকে যা পড়ে আসছেন সব ভুল পড়ে আসছেন। এই জন্যই পরীক্ষার আগে 100% কনফিডেন্সের সাথে পরীক্ষার উত্তর দিয়ে আসেন, কনফিডেন্সের সাথে ভুল করেন। কথা কি ক্লিয়ার? আমরা যখন মৌলিক অধিকার পড়বো তৃতীয় ভাগে, তখন দেখাই দিব কোন 18টা আছে। ভুল তত্ত্ব, ওটা মৌলিক অধিকার। যদি মৌলিক অধিকার লেখে তাহলে ভুল তত্ত্ব। ওই 5টা হচ্ছে মৌলিক চাহিদা। 15 নম্বর অনুচ্ছেদে আছে বেসিক নিডস। বেসিক নিডস, মৌলিক চাহিদা। আর মৌলিক অধিকার হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, যেটা হচ্ছে তৃতীয় ভাগে 26 থেকে 47 পর্যন্ত অনুচ্ছেদে। তাহলে তারা ভুল করে নাই, আপনি বুঝতে ভুল করছেন। কথা কি ক্লিয়ার? ওকে, আচ্ছা, মৌলিক অধিকার কি কি এগুলো জানতে হলে চোখ রাখুন পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। বলবো কথা পরবর্তী ক্লাসে। কোথায়? পরবর্তী ক্লাসে, মনে থাকবে? ওকে ওকে, এরপরে আসেন তাহলে আইন বিভাগে এই কয়টা ক্লিয়ার। এরপর আসেন বিচার বিভাগ। হ্যাঁ, বিচার বিভাগ এর নাম কি আমাদের বলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুপ্রিম কোর্ট। বিচার বিভাগের নাম কি? সুপ্রিম কোর্ট। এখন দেখেন তো এখানে সুপ্রিম কোর্টের বিচারকরা থাকেন কিনা? সুপ্রিম কোর্টের বিচারক, সুপ্রিম কোর্টের বিচারক। এরপরে নির্বাচন কমিশন, এখানে থাকেন কারা? নির্বাচন কমিশনার। কারা থাকেন? নির্বাচন কমিশনার। একাধিক, 5 জন। আমাদের নির্বাচন কমিশনের সদস্য কয়জন? 5 জন। যখন রাজনৈতিক দল পড়াবো তখন এখানে আলোচনা করব। আমাদের সংবিধানের 100 কত নম্বর অনুচ্ছেদ? 18 নম্বর অনুচ্ছেদ। 118 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হয়। এরপরে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এখানে এটা একটা প্রতিষ্ঠান, যিনি থাকেন এই প্রতিষ্ঠানে তাকেও বলা হয় মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। আমি সংক্ষেপে লিখলাম মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। কথা কি ক্লিয়ার? দায়ী থাকে তো অবশ্যই। ওকে, বাস্তবে তো একটা, সংবিধানে 18টা হয় কিভাবে আল্লাহ জানে। এরপরে আসেন
কর্ম কমিশন, কর্ম কমিশনের নাম আমাদের পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন নাকি? পিএসসি এর সদস্য, পিএসসি এর সদস্য। তাহলে এবার দেখেন তো মোট কয়টা পদ হলো? 12টা, 11টা হয়েছে। দেখেন, প্রথমত রাষ্ট্রপতি, দ্বিতীয়ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা, এটা একটা। এরপরে অ্যাটর্নি জেনারেল, এরপরে স্পিকার, এরপরে ডেপুটি স্পিকার, এরপরে সংসদ সদস্য, এরপরে ন্যায়পাল, সুপ্রিম কোর্টের বিচারক, নির্বাচন কমিশনার, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, পিএসসির সদস্য। মোট কয়টা হয়েছে? মোট 11টা হয়েছে। মোট কয়টা? 11টা হয়েছে। না, কালার পরিবর্তন করেন। এই জায়গায় কালার পরিবর্তন করতে পারবো না, এটা আমি পরিবর্তন করছি এই জন্য যাতে এটা আলাদা থাকে। আচ্ছা, এই কালার কি দেখতে সমস্যা হচ্ছে? হ্যাঁ, সবাই একটু বলেন তো, সমস্যা হচ্ছে অনলাইনে যারা আছেন? কারণ এটা একটু আলাদা, এই জন্য আলাদা কালার ইউজ করছি আমি। কোন জায়গায় কোন কালারটা ব্যবহার করতে হবে এটা আমি ভালোই বুঝবো ইনশাল্লাহ। না, কেন লেখা শুরু করবেন? আমি বলছি। ওকে, তাহলে কয়টা পদ পেলাম? এবার শোনেন, সংবিধানে উল্লেখ থাকলেই এটা সাংবিধানিক পদ হবে এমন কোনো কথা নেই। তাকে তৃতীয় তফসিল অনুযায়ী শপথ গ্রহণও করতে হবে। কি করতে হবে? শপথ গ্রহণও করতে হবে। তাহলে কয়টা বৈশিষ্ট্য, কয়টা শর্ত? 2টা। প্রথমত সংবিধানে উল্লেখ, দ্বিতীয়ত শপথ গ্রহণ। ক্লিয়ার? তবে অনেকে এটা মানতে চান, আবার অনেকে এটা মানতে চান না। ওকে, তাহলে যারা মানতে চান তারা বলেন অ্যাটর্নি জেনারেল। আচ্ছা বলেন তো, অ্যাটর্নি জেনারেল কার কাছে শপথ গ্রহণ করেন? অ্যাটর্নি জেনারেল কার কাছে শপথ গ্রহণ করেন? রাষ্ট্রপতির কাছে কয়জন আছেন দেখি? 1 জন, 2 জন, 2টা আছে। তুই বিএনপি? বুঝতে পারছি। আচ্ছা, এই কালারের সমস্যা হয়, কালো লাল ব্যবহার করেন। আচ্ছা আচ্ছা, রাষ্ট্রপতির কাছে পেইড ব্যাচে শপথ গ্রহণ করেন মানে কি? কিসের মধ্যে কি? ক্লাসে মনোযোগ নাই, পেইড ব্যাচ, এইটা সেটা, এগুলোর মনোযোগ কেন? হ্যাঁ, পড়াইতেছি এক টপিক, কমেন্টস করেন আর একটা, ক্লাসে মনোযোগ দেন। ওকে, তাহলে অ্যাটর্নি জেনারেল কার কাছে শপথ গ্রহণ করেন বলেন? রাষ্ট্রপতির কাছে। আর প্রধান বিচারপতির কাছে কে কে বলছেন? 1 জন, 2 জন, 3 জন। অনলাইনের কি অবস্থা? অনলাইনে স্পিকারের কাছে বলছেন, রাষ্ট্রপতির কাছে বলছেন, ওকে ওকে, প্রধানমন্ত্রীর কাছে বলছেন। গুড। কারো কাছেই না, আমা কি? এরপরে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। ওকে, ধন্যবাদ আপনাকে। কারো কাছেই না যে বলছেন, সেলিম রেজা, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাটর্নি জেনারেল কারো কাছে শপথ গ্রহণ করেন না। আমি তো করতেই পারি, আমি তো করতেই পারি। আমি তো কোনো অপশনই দেইনি, আপনারাই যা অপশন বানাইছেন। আমি কিছু কিছু বানাইছি, সব বানান আপনারা, আর বদনান আল্লাহ, যে আল্লাহ দিছে, তাই না? আমি তো কোনো অপশনই দেইনি। আচ্ছা, শোনেন, অ্যাটর্নি জেনারেল মানে কি? অ্যাটর্নি কাকে বলা হয়? উচ্চ আদালতে সরকার পক্ষের উকিলদেরকে বলা হয় অ্যাটর্নি, আর ওই অ্যাটর্নিদের যিনি প্রধান তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। কথা কি ক্লিয়ার? সরকার পক্ষের উকিল, মোট কথা উনি একজন উকিল, কুশলী, সরকারের, সরকার পক্ষের বা রাষ্ট্রপক্ষের। সবারই থাকে, শুধু হাসিনা না, হাসিনার দোষ দান কেন খালি? সবারই থাকে। এই যেমন এখন যিনি আছেন সরকার, ওনার একজন অ্যাটর্নি জেনারেল আছেন, আবার বিএনপি ক্ষমতায় আসলে তার একজন অ্যাটর্নি জেনারেল থাকবেন। আবার আওয়ামী লীগ ছিল তার থাকবেন, এরশাদ ছিল তার থাকবেন। রাষ্ট্রপক্ষের একজন প্রধান কুশলী থাকেন। ক্লিয়ার? তাকে বলা হয় কি? অ্যাটর্নি জেনারেল। তার মানে এক কথায় উনি একজন কি? উকিল। আচ্ছা বলেন তো ভাই, উকিলকে জীবনে দেখছেন শপথ গ্রহণ করতে? কোন উকিল রে?
উকিল যদি বলে যাহা বলিব সত্য বলিব, এর অপরাধী থাকবে, এর অপরাধী থাকবে। তার মানে উকিল কোনোদিন কি করে না, শপথ গ্রহণ করে না। তার মানে মনে রাখবেন অ্যাটর্নি জেনারেলও কারো কাছে শপথ গ্রহণ করে না। হিসাব ক্লিয়ার? নেপাল বাংলাদেশে আছে, শপথ গ্রহণ করে, তাহলে করে না, তাহলে এই দুইটা পদ শপথ গ্রহণ করে না। এই দুইটা ছাড়া রইল কয়টা? এই 9টা আমাদের সাংবিধানিক পদ, মনে থাকবে। তাহলে সাংবিধানিক পদ কয়টা? 9টা। আর এই দুইটাকে বলা হয় সংবিধিবদ্ধ পদ। কি বলা হয়? সংবিধিবদ্ধ পদ। তবে কেউ কেউ অ্যাটর্নি জেনারেলকে সাংবিধানিক পদ মনে করেন, এখানেও তারা একত্রিত নয়। কথা কি বুঝছেন? তবে অধিকাংশ মানুষ এইগুলো কি, এই 9টা কি বলেন? সাংবিধানিক পদ বলেন। এখন দেখেন, যারা বলেছিল নির্বাহী বিভাগ সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, তাহলে ওই প্রতিষ্ঠানে যিনি থাকবেন তিনি সাংবিধানিক পদ কেন? এটা আবার তারা অস্বীকার করেন না, তারা বলেন তারা সাংবিধানিক পদ। তাহলে এ নিয়ে মোটামুটি নিজেরা একটা কি করে ফেলেছে, হজবরল একটা খিচুড়ি বানাই ফেলছে। কথা কি ক্লিয়ার? সুতরাং আমরাও ওই পর্যন্ত অপেক্ষা করি, কোন ডিসিশন দেয়, কখন দেয়, তখন পর্যন্ত। যদি না আসে এইরকমই চলবে। কথা কি ক্লিয়ার? তাহলে লিখেন সাংবিধানিক পদ 9টি। সাংবিধানিক পদ কয়টি? 9টি। সাংবিধানিক পদ 9টি। আচ্ছা, একজনে বলছেন যে অ্যাটর্নি জেনারেল শপথ গ্রহণ করলে কি হবে, তাই না? এখন বিষয় হচ্ছে, অ্যাটর্নি জেনারেল তো সত্য মিথ্যা কোনোটাই বলেন না, যেটা প্রমাণ পান ওই প্রমাণটা উত্থাপন করেন, ওই প্রমাণটা উত্থাপন করেন। ঘটনাটা কি অ্যাটর্নি জেনারেল ঘটাইছে নাকি ওই যিনি উনি ঘটাইছে? বাদী বিবাদী ওই দুইজন ঘটাইছে, তাই তো? না, ওই দুইজন ঘটাইছে কিনা, ওই দুইজন ঘটাইছে। এখন যেটা আছে ওইটাই তিনি বলেন, এখানে সত্য মিথ্যার তো কিছু নেই, সুতরাং তাকে তো শপথ গ্রহণ করতে হয় না। কথা বুঝছেন? ওকে, এরপরে আসেন। ওকে, এরপরে আসেন, কি বললাম? সাংবিধানিক পদ 9টি। 1 নম্বর দিয়ে লেখেন রাষ্ট্রপতি, লিখেন, নিচে লিখবেন। 1 নম্বরে কি? রাষ্ট্রপতি। 2 নম্বর দিয়ে লেখেন ভগ্নিপতি, সরি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা। 2 নম্বরে কি? প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা। এরপরে 3 নম্বরে কি? স্পিকার। 3 নম্বরে স্পিকার। 3 নম্বরে স্পিকার লিখছেন? 3 নম্বরে স্পিকার। 4 নম্বর দিয়ে লেখেন ডেপুটি স্পিকার। 4 নম্বরে ডেপুটি স্পিকার। 4 নম্বর ডেপুটি স্পিকার। এরপরে 5 নম্বর সংসদ সদস্য। 5 নম্বর সংসদ সদস্য। 5 নম্বর সংসদ সদস্য। পেজ বেসে কিছু হয়েছে নাকি দেখা যায় না? সংসদ সদস্য। এরপরে 6 নম্বর কি? সুপ্রিম কোর্টের বিচারক। 7 নম্বর নির্বাচন কমিশনার। 8 নম্বর মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। 6 নম্বরে পিএসসির সদস্য। না লাগবে না, ওই যে পেইড বেসে ওরা বলতেছে দেখা যায় না, এটা বলছে। উত্তরটা তো আমি জানি না কেন, একটু দেখবেন। লেখা শেষ, লেখা শেষ। আপনারা এত কমেন্টস করার সময় পান কোথায়? মনোযোগ যদি দেন তাহলে এত কমেন্ট করার সময় পাচ্ছেন না। আবার আর একজন বলতেছে, আরে আপনারা হয়তো কমেন্টস করেন কেন? আপনি আবার দেখার সময় পান কখন? বুঝছি না। যারা কমেন্টস করে তারা তো সময় পাই না, যারা দেখেন তারা সময় পান কখন? ওকে, নয়টা হয়েছে। সাংবিধানিক পদ কয়টা?
এরপরে লিখেন সংবিধিবদ্ধ পদ দুইটি, অ্যাটর্নি জেনারেল আর একটা ন্যায়পাল। অ্যাটর্নি জেনারেল আর একটা ন্যায়পাল। ওখানে গেন, ওখানে গেন। ও, অ্যাটর্নি জেনারেলের সামনে লিখবেন অনুচ্ছেদ 64, আর ন্যায়পালের এখানে লিখবেন অনুচ্ছেদ 77। এরপরে মজার একটা সেশন আছে, খুব মজার একটা সেশন আছে। 8 নাম্বার হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, আর 9 নম্বরে হচ্ছে পিএসসির সদস্য। আট নম্বরে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। ওকে, লেখা শেষ। এখন লক্ষ্য করেন, আমরা যদি একটু কল্পনা করি, আমাদের ওই যে 6টা প্রতিষ্ঠান, 6টা প্রতিষ্ঠানের মধ্যে থেকে প্রথম নির্বাহী বিভাগ থেকে 2 জন আসছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা। ক্লিয়ার? এরপরে আমাদের আইন বিভাগ, আইন বিভাগের মধ্যে 3 জন আসছে, কে কে? স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য। ক্লিয়ার? এই 5টা। আর বাকিগুলো তো সব ওইগুলোই, বিচার বিভাগ, সুপ্রিম কোর্টের বিচারক, তাই না? 6 নম্বর। এরপরে 7 নম্বরে নির্বাচন কমিশনার, 8 নম্বরে মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক, আর 9 নম্বরে পিএসসির সদস্য। এটা হয়ে গেছে। বলেন আপনি কি মুখস্থ করবেন? এরপরে আরো সহজ করে দিচ্ছি, আরো লাগবে, আরো সহজ করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। লেখা শেষ। ওকে, মুছে দিব, মুছে দিব। এরপরে আসেন সাংবিধানিক পদে শপথ, সাংবিধানিক পদে বয়স। শিরোনাম করেন সাংবিধানিক পদে বয়স। সাংবিধানিক পদে বয়স, সাংবিধানিক পদে বয়স। ন্যায়পালের অনুচ্ছেদ 77। ন্যায়পালের অনুচ্ছেদ হচ্ছে 77। আমি এখন পর্যন্ত কইছি, শপথ পড়াইছি। হ্যাঁ, এত খাই খাই করস কেন? তোর তো সংসার টিকবে না রে। এত খাই খাই করলে সংসার টিকে? মানে সংসারের চাল ডাল সব খাইয়ে ফেলায় আর কি, সেটা বুঝাইছি। আচ্ছা, ন্যায়পাল বাস্তবায়ন হয়নি, কোন সরকার চায় না যে অন্য কেউ আইসা আমার নিয়ে একটু খোঁচাখুচি করুক। বুঝলেন নাই? ওই ন্যায়পালের কিছু একটা কাজ করে দুদক, তাও তো করে আর কি। এখন আসেন, ন্যায়পাল যখন পড়া বলে তখন বলবো না। এখন আসেন, আমরা কি পড়ব? সাংবিধানিক পদে বয়স। কোন পদে? সাংবিধানিক পদ কয়টা? আর সংবিধিবদ্ধ পদে বলছে এখানে? বলে নাই। বলছে? বলে নাই। শুধুমাত্র এই 9টা পদে আমরা বয়স পড়ব। মন থাকবে? আচ্ছা, তাহলে বাদ দেন, বয়স টয়স পরে করি, আগে একটু এই 9টা আবার একটু বলি। বলেন, 1 নম্বরে কি? 2 নম্বরে কি? 3 নম্বরে কি? 4 নম্বরে কি? 5 নম্বরে কি? 6 নম্বরে কি? 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর। ওকে, এই কথা একবার বলা হয়েছে তো, আমি কিন্তু মুখস্থ করতে বলি না একবারও। ওকে, না, করার দরকার নেই। এবার শোনেন, বলেন তো, রাষ্ট্রপতি যদি হতে যান, রাজনীতি করা ছাড়া রাষ্ট্রপতি হতে পারবেন আপনি? না। রাষ্ট্রপতি নির্বাচিত করে সংসদ সদস্যরা। কারা? তাহলে আপনি যদি ওই সংসদ সদস্যদের দল না করেন, আপনাকে রাষ্ট্রপতি হিসেবে ভোট দিবে? তার মানে আপনাকে রাজনীতি করতে হবে। আচ্ছা, প্রধানমন্ত্রী কি রাজনীতি করে? করে?
ওকে, মন্ত্রী হতে গেলে রাজনীতি, স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য করে না? করে। আচ্ছা বলেন, সারা জীবন আপনি রাজনীতি করছেন, আপনি মরে গেছেন, আপনার ছেলে মেয়ে উত্তরাধিকার সূত্রে ওই এলাকায় রাজনীতি করতে পারবে কিনা? করে না। কোন যোগ্যতাই নেই। বাবা চেয়ারম্যান ছিল, ওই হিসেবে সে চেয়ারম্যান হিসেবে দাঁড়াইছে, ওরে বাবা সবাই এখন ভোট দেয়, অথচ কোন যোগ্যতাই নেই, হয় না? আবার বাবা নেতা ছিল, এমপি নির্বাচনে দাঁড়াইছে, হয় কিনা? হ্যাঁ, আইনি ভাবে কি কোনো ইয়া নাই তো, নিষেধাজ্ঞা নাই তো। তার মানে উত্তরাধিকার সূত্রে রাজনীতিবিদ হওয়া যায়। কিন্তু দেখেন তো, সারা জীবন রাজনীতি করে গেলেন, আপনি ইচ্ছা করলেই যাইয়া সুপ্রিম কোর্টের বিচারক হইতে পারবেন? কোনদিন রাজনীতি করেন নাই, কিন্তু দেখেন তো, যোগ্যতা অনুযায়ী লেখাপড়া করে এরপরে আপনি পরীক্ষা দিয়ে সুপ্রিম কোর্টের বিচারক হইতে পারেন কিনা? পারবেন না? সে পারবেন যোগ্যতা অনুযায়ী। তার মানে এটা অরাজনৈতিক পদ। এটা কি? এরপরে বলেন তো, নির্বাচন কমিশনার কোন রাজনৈতিক ব্যক্তিবর্গ হইতে পারবে? হ্যাঁ, কোন দলের ব্যক্তি এককভাবে নির্বাচন কমিশনার হইতে পারবে? যা দেখছি সেটা আলাদা কথা, কিন্তু এটা হবে নির্দলীয়। এটা কি হবে? নির্দলীয়। ওকে, ওটা আলাদা বিষয়। কিন্তু সবাই তো ওই যে সার্চ কমিটি গঠন করে, এরপরে বলে এটা, ও বলে এটা, এরকম অনেক নাটক মানে নাটক আছে কিনা? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, তাহলে এটাও অরাজনৈতিক পদ। এবার বলেন তো, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কোন এমপি মন্ত্রী এদেরকে কি এই দায়িত্ব দেয়? এই দায়িত্ব না পাওয়ার পরেও যা মোটামুটি হয়, এর দিলে তো মোটামুটি, তাই না? এটাও প্রশাসন থেকে যায়। কোথা থেকে? প্রশাসন থেকে যাবে। পিএসসির সদস্য কি রাজনীতি করলে হতে পারবেন? এখানে যোগ্যতা অনুযায়ী হতে হবে। তার মানে 1 থেকে 5 পর্যন্ত দেখেন তো রাজনৈতিক পদ কিনা? হ্যাঁ, আর 6 থেকে 9 পর্যন্ত অরাজনৈতিক পদ কিনা? হ্যাঁ হ্যাঁ, আবার বলেন তাহলে রাজনৈতিক পদ কয়টা এখানে? এই 9টার ভিতরে 5টা। কি কি? আগে রাষ্ট্রপতিরে বাদ দাস কেন? রাষ্ট্রপতি, প্রধান, হ্যাঁ, এরপরে ওকে ওকে। আর অরাজনৈতিক পদ কয়টা? ক্লিয়ার? এখন খুব সুন্দরভাবে একটু মনোযোগ দিয়ে শুনে নেন। বয়সের ক্ষেত্রে রাজনৈতিক পদে যাওয়ার জন্য সর্বনিম্ন একটা বয়স হতে হয়, তবে এখান থেকে অবসরের কোনো বয়স সীমা নাই। আছে? নাই। কিন্তু অরাজনৈতিক পদে যাওয়ার কোনো মিনিমাম বয়স নাই, কিন্তু যাওয়ার পরে অবসরের সীমা আছে। কথা কি ক্লিয়ার? এবার আপনি ডিসিশন নিতে পারবেন কিনা যে আমার কোন পদে কি পড়তে হবে? রাজনৈতিক পদে পড়তে হবে সর্বনিম্ন বয়স, অরাজনৈতিক পদে পড়তে হবে বয়স সীমা, অর্থাৎ অবসরের বয়স। দেখেন দুইটা সাইড হয়ে গেছে কিনা? সাইড হয়ে গেছে কিনা বলেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আসেন রাজনৈতিক পদে দেখি। প্রথমত লিখেন 1 নাম্বার দিয়ে লেখেন রাষ্ট্রপতি। রাজনৈতিক পদ কয়টা? 5টা। 1 নম্বরে কি? রাষ্ট্রপতি। থ্যাংক ইউ হৃদয় চন্দ্রদেব, থ্যাংক ইউ আপনাকে কমেন্টস করার জন্য। ওকে, তাহলে 1 নম্বরে কি? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সামনে লিখবেন সর্বনিম্ন বয়স 35। সর্বনিম্ন বয়স 35। সর্বনিম্ন বয়স কত? 35। ওকে, এরপরে কোনটা? প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা। লিখেন 2 নাম্বার, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা। এখানে লিখেন সংবিধানে এদের কোনো বয়স উল্লেখ নেই। লিখেন, যা লিখতে বলি সেইটাই লিখবেন।
যা লিখতে বলি সেইটাই লিখবেন, আগে লিখেন পরে। সংবিধানে এদের কোনো বয়স উল্লেখ নেই, সংবিধানে এদের কোনো বয়স উল্লেখ নেই। তবে 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 কি হতে হবে? সংসদ সদস্য হতে হবে। লিখেন, তবে সংসদ সদস্য হতে হবে। তবে সংসদ সদস্য হতে হবে। তাহলে আমরা কি পেলাম? প্রধানমন্ত্রী হওয়ার কোনো বয়স সংবিধানে উল্লেখ নেই, মন্ত্রী হওয়ারও কোনো বয়স সংবিধানে উল্লেখ নেই, কিন্তু সংবিধানে কি বলা আছে? তাকে সংসদ সদস্য হতে হবে। বাস এই পর্যন্ত আমরা জেনে এখানে রেখে দেই, বাকিটা পরে হবে। বলবো কথা একটু পরে। এরপরে আসেন, এরপরে কি? স্পিকার। এরপরে কি? স্পিকার। লিখেন স্পিকার, লিখেন স্পিকার। স্পিকার লিখে লেখেন ওই। স্পিকারের বয়স কত? ওই, মনে থাকবে। এরপরে লিখেন ডেপুটি স্পিকার, ওই। তাহলে ডেপুটি স্পিকারের বয়স কত? ওই, অর্থাৎ প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার ওখানে যা লিখছি ওইটাই। এদেরও সংবিধানে কোনো বয়স উল্লেখ নেই, তবে কি হতে হবে? সংসদ সদস্য হতে হবে। এবার অপশনে গিয়ে খুঁজবেন স্পিকারের বয়স ওই কই আছে। কথা বলেন নাই? স্পিকারের বয়স কত? ওই। ডেপুটি স্পিকারের ওই। লেখা শেষ। এবার আসেন 5 নম্বরে কি? সংসদ সদস্য। সংসদ সদস্যদের এখানে লেখা আছে বয়স 25। লিখেন। হ্যাঁ, দেখেন সংসদ সদস্যের এখানে। স্যার কেমন আছেন? অনেক মিস করি। মাহমুদুল হাসান ফিরোজ। আপনি মিস করেন কেন? কই দেখা হয়েছিল আপনার সাথে? ফিরোজ ভাই, আপনি মিস করেন কেন? কোন ব্রাঞ্চে ছিলেন? লেখা শেষ। ওই মানি 2 নম্বরে আমরা যেটা লিখছি, হ্যাঁ, সংবিধানে উল্লেখ নেই, তবে সংসদ সদস্য হতে হবে। এটা লেখা হয়েছে। তাহলে দেখেন, সংসদ সদস্য বা এমপি হওয়ার জন্য শর্ত কত বছর হতে হবে? 25 বছর হতে হবে। আর স্পিকার, প্রধানমন্ত্রী হতে গেলে আগে কি হতে হবে? সংসদ সদস্য। তার মানে সংসদ সদস্য হতে পারলেই সে তাৎক্ষণিক কি হতে পারবেন? প্রধানমন্ত্রী হতে পারবেন। তাহলে প্রধানমন্ত্রী হওয়ার বয়স কত? 25। আবার বলেন স্পিকার হলেও সংসদ সদস্য হতে হবে, তাইলে বলেন স্পিকারের বয়স কত? এরপরে বলেন 18। ভুল, 18 বলছে কে? কনফিডেন্স রংপুর। ওরে বাবা, অনেক বছর আগে ক্লাস নিয়েছি। আপনাদের রংপুরেই আমার সর্বশেষ ক্লাস ছিল, হ্যাঁ, কিন্তু কাউকে বুঝতে দেইনি। ওকে, তাহলে কি বললাম? কি বললাম? স্পিকারের বয়সও 25 হবে, ডেপুটি স্পিকারেরও বয়স 25 হবে। ক্লিয়ার? এবার বলেন রাজনৈতিক পদে যে 5টা পদ আছে, এই 5টা পদের মধ্যে একমাত্র মুরব্বীর বয়স, ওই যে মুরব্বী কত বছর? একমাত্র তার বয়স একটু বেশি হবে, বাকিগুলো সব 25। এবার কি মুখস্থ করবেন বলেন? কি মুখস্থ করবেন? ক্লাসে জাস্ট বসে থাকেন, যা করার দরকার ওটা আমি করে দিব, যতটুকু লেখানোর দরকার আমি লেখাই দিব, কেউ খাই খেই করবেন না। কথা কি ক্লিয়ার? ওকে, শেষ। এবার আসেন অরাজনৈতিক পদে। অরাজনৈতিক পদে আমরা কি করবো জানো? আবার এখানে লিখেন না ওই কি রে, ওই কি রে, মধু মধু। ওকে, আবার বলবো নীল আকাশের পরী। আকাশে মেঘ হইলি দৌড় মারে। নীল আকাশের পরী কি করে? আকাশে মেঘ হইলি দৌড় মারে। যখন আবহাওয়া ভালো থাকে তখন আপনার সাথে থাকবে, যখনই আবহাওয়া খারাপ হয়ে যাবে আপনাদের সাইডে পালায় যাবে। এই জন্য নীল আকাশের পরী বিশ্বাস করি না আমি। ওকে, আরেকবার বলবো, দেখেন একমাত্র রাষ্ট্রপতি যিনি, রাষ্ট্রপতির বয়স হচ্ছে কত? 35। বাকি যেগুলো আছে সবগুলো 25। কারণ সবার কি হতে হবে?
সংসদ সদস্য হতে হবে। হ্যাঁ, তবে সংবিধানে বয়স উল্লেখ নেই, আর সংসদ সদস্য হওয়ার জন্য লাগবে 25 বছর। তাহলে প্রধানমন্ত্রীরও 25 বছর হলেই, সংসদ সদস্য হলেই তিনি হতে পারবেন। আবার স্পিকার, ডেপুটি স্পিকার সবারই 25, একমাত্র মুরব্বীর 35, বাকি সবার 25। ওকে ওকে, শেষ। এরপর আসেন অরাজনৈতিক পদ। কোনটা কোনটা জানো? হ্যাঁ, এবার আসেন বিচারক, সুপ্রিম কোর্টের বিচারক। শিরোনাম করেন সুপ্রিম কোর্টের বিচারক। আমি যেভাবে লিখে দিই এভাবে লিখবেন। সুপ্রিম কোর্টের বিচারক, বুড়া চাচার বয়স 35। হ্যাঁ, এই তো বুঝছেন, মাশাআল্লাহ। ওই কি রে, তানভীর স্যারের দাদু। এর জাদুটা তো জানি না ভাই। ওকে ওকে, এ আপনারা কি শেয়ার টেয়ার দেন? হ্যাঁ, শেয়ার টেয়ার দেন। স্যার, টেকনোক্রেট মন্ত্রীটা কি, এটা কিভাবে নির্বাচিত হন? শোনেন, টেকনোক্রেট মন্ত্রী হচ্ছে এমপি না হয়েও যিনি মন্ত্রী, তাকে বলা হয় টেকনোক্রেট মন্ত্রী। মনে করেন এটা প্রধানমন্ত্রী নির্বাচন করেন, প্রধানমন্ত্রী নিয়োগ দেন, এটা কোনো ভোটাভুটিতে হয় না। প্রধানমন্ত্রী ইচ্ছা করলেন আমার শিক্ষা খাতে কোনো ভালো মন্ত্রী নাই, অথবা স্বাস্থ্য খাতে কোনো ডাক্তার অথবা ইয়া হলে স্বাস্থ্য খাতটা ভালো হবে, এই জন্য উন্নয়ন করার জন্য আমার সংসদ সদস্যদের মধ্যে কোনো ডাক্তার এরকম নাই যে এই বিষয়টা ভালো বুঝবে, তখন তিনি মনে করেন একজন ডাক্তারকে এনে মন্ত্রিত্ব দিলেন যে আপনি স্বাস্থ্যখাতটা দেখবেন যাতে উন্নয়ন হয়। কথা কি ক্লিয়ার? এটা প্রধানমন্ত্রীর আস্থাভাজন ব্যক্তিকে তিনি নিয়োগ দিতে পারেন। হ্যাঁ, তার আইনে আছে, তার সংসদ সদস্য না হলেও চলবে। তবে প্রধানমন্ত্রী সবাইকে এরকম দিতে পারবেন না। মন্ত্রিসভায় যদি 10 জন মন্ত্রী থাকেন তাহলে একজন তিনি কি করতে পারবেন, এরকম টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ দিতে পারবেন। 20 জন হইলে 2 জন, অর্থাৎ 1/দশমাংশ। অর্থাৎ টেকনোক্রেট মন্ত্রী, এক কথায় মনে রাখবেন যে নির্বাচিত না হয়েও যিনি মন্ত্রী বা সংসদ সদস্য না হয়েও যিনি মন্ত্রী তাকে টেকনোক্রেট মন্ত্রী বলে। ওকে ওকে, ভালো যদি লাগে তাহলে শেয়ার দিয়েন, ভালো যদি লাগে তাহলে শেয়ার দিয়েন। হ্যাঁ, শেয়ার দিলে মনে করবো যে এটা আমার জন্য দোয়া। কথা বুঝছেন? ওকে ওকে ওকে, ঠিক আছে। ওকে, তো এবার আসেন সাংবিধানিক পদে বয়স। এরপরে কোনটা লিখলাম? সুপ্রিম কোর্টের বিচারক। লিখেন তার বয়স 67 বছর পর্যন্ত। তার বয়স 67 বছর পর্যন্ত। অরাজনৈতিক পদ কয়টি স্যার? এটা এতক্ষণ পরে এসে জিজ্ঞাসা করলে হবে রে ভাই? অরাজনৈতিক পদ 4টে দেখাইলাম না? আরে কষ্ট, নাসিম আক্তার। স্যার শেয়ার কার কাছে দিব? হ্যাঁ বলেন। হাজবেন্ড বলে বন্ধুরও দরকার নাই। কেমন লাগে? আচ্ছা, হাজবেন্ড মনে হয় অন্য শেয়ারের কথা বলছেন, এটা ক্লাসের শেয়ার। ঠিক আছে, আপনি ক্লাসটা শেয়ার করেন, তাহলেই হবে ইনশাল্লাহ। ওকে ওকে, লেখা হয়েছে। তাহলে কি বললাম? তার বয়স 67 বছর। তাহলে বলেন একজন ব্যক্তি কত বছর এই সুপ্রিম কোর্টের বিচারক থাকতে পারবেন? 67 বছর। জীবনেও না। উনি কি জন্মের পর থেকেই বিচারক? কথা কয় না। মায়ের পেট থেকে তৈরি কি বিচারক হয়েছে? বলছে তার বয়স 67 বছর পর্যন্ত। তাহলে তার বয়স 67 বছর পর্যন্ত, যদি 67 বছর চাকরি করতে পারে তাহলে তো জন্মের পর থেকেই উনি বিচারক অর্ডার শুরু করার কথা, তাই না? যেদিন তিনি সুপ্রিম কোর্টের বিচারক হবেন ওই দিন থেকে তার সার্টিফিকেটের বয়স যেদিন 67 বছর হবে সেই দিন ওখান থেকে তিনি অবসরে চলে যাবেন। উনি যদি 66 বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারক হন তাহলে 1 বছর। উনি যদি 60 বছর বয়স হন তাহলে 7 বছর। উনি যদি 50 বছর বয়স হন তাহলে 17 বছর। এবার কি ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এটা কিন্তু তার বয়স, তার চাকরির বয়স বলি নেই একবারও। বলছি মনে থাকবে? ওকে ওকে, তাহলে লিখছেন তার বয়স 67 বছর পর্যন্ত। এরপরে কোনটা?
নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার লিখেন, নির্বাচন কমিশনার। সুপ্রিম কোর্টের বিচারক, সুপ্রিম কোর্টের বিচারকের কোনো লিমিট নাই। হ্যাঁ, রাষ্ট্রপতি যে কয়জন মনে করেন সেই কয়জন পড়াবো। হ্যাঁ, সুপ্রিম কোর্টের আবার দুইটা ভাগ আছে, একটা আপিল বিভাগ আর একটা হাইকোর্ট বিভাগ। হ্যাঁ, যখন আমরা পড়াবো আমি বললাম কি আপনাদের সংবিধানের এখানে আমি 3টা ক্লাস নিব। কয়টা? 3টা। এবং সরকার ব্যবস্থার 2টা। এই টোটাল 5টা ক্লাসের ভিতরে আমি টোটাল সংবিধান আপনাকে মুখস্থ করাই ছাড়বো ইনশাআল্লাহ। কথা বুঝছেন? প্রত্যেকটা অনুচ্ছেদ ধরে ধরে আমার শেষ হয়ে যাবে। সরকার ব্যবস্থাতে টোটাল 2টা ক্লাসে একেবারে 117 পর্যন্ত মুখস্থ করাই দিব আমি, আর আগামী ক্লাসে 47 পর্যন্ত মুখস্থ হবে ইনশাআল্লাহ। তো যারা করছে তারা জানে, শুনুন, কর বলার দরকার নাই এগুলো। আগে করেন, এরপরে আপনি বলবেন। ওকে, লেখা শেষ, লেখা শেষ। কি বলছি? নির্বাচন লিখেন, শপথ গ্রহণের পর 5 বছর, শপথ গ্রহণের পর 5 বছর, 5 বছর। যেদিন নির্বাচন কমিশনাররা শপথ গ্রহণ করবেন ওই দিন থেকে তিনি 5 বছর থাকতে পারবেন। কয় বছর? 5 বছর। ক্লিয়ার? প্রধান নির্বাচন কমিশনার জীবনে একবারই হইতে পারবেন। কয়বার হইতে পারবেন? আবার এই একবার হওয়ার পরে যখন তার মেয়াদ শেষ হবে আর কোন সরকারি কাজে উনি থাকতে পারবেন না। কথা বুঝি নাই মনে হয়। প্রধান নির্বাচন কমিশনার একবারই জীবনে হতে পারবেন। আমি আবার বলছি, কয়বার? একবার। আর এখান থেকে তার মেয়াদ শেষ হওয়ার পর আর কোন সরকারি কাজে উনি থাকতে পারবেন না। কেন পারবেন না? তাহলে যদি পারত সরকারি কাজে যেতে, তাহলে তিনি তার পছন্দ মতো একজন সরকারকে অগ্রাধিকার দিয়া বসাইয়া তার কাছ থেকে ওই সরকারি কাজকর্মের মাধ্যমে তিনি কি করতেন? ফায়দা নিতেন। কথা কি ক্লিয়ার? এখন এই জন্য দেখবেন নির্বাচন কমিশনার যারা হন তারা সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পরে তাদেরকে বানানো হয়। যে কয়জন আছেন দেখবেন সব অবসরপ্রাপ্ত। কথা কি ক্লিয়ার? ওকে। আর অন্যান্য যারা কমিশনার থাকবেন তার অধীনে 4 জন কমিশনার আর একজন প্রধান নির্বাচন, টোটাল কয়জন? 5 জন। ওই 4 জন কমিশনার শুধুমাত্র একটা পদে যেতে পারবেন, সেটা ওই প্রধান নির্বাচন কমিশনার পদে, আর কোন পদে যেতে পারবেন না। আর প্রধান নির্বাচন কমিশনার হয়ে গেলে শেষ, খেলা শেষ। আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ, কথা কি বুঝতে পারছেন? ওকে, আশা করি বুঝতে পারছেন। ভাই একটু বিস্তারিত এগুলো যদি না বুঝি আমরা সারা জীবন খালি নিজেকে মুখস্থ মাথাটাকে হ্যাং করে রাখবো মুখস্থ করে, এগুলো আলোচনার বিষয়। আমি প্রথম ক্লাসে কি বলছি আপনাদের, আমার ক্লাস করার উদ্দেশ্যে আসবেন না আমার ক্লাসে, আর আমিও ক্লাস নেওয়ার উদ্দেশ্যে আসবো না, কখনোই আসিনি। আমি কোন ক্লাসে ক্লাস নেওয়ার উদ্দেশ্যে ঢুকি নেই। সব সময় গ্রুপ স্টাডি, আপনারা সবাই মিলে একটা গ্রুপ, আমি আপনাদের গ্রুপের একজন সদস্য। সুতরাং আমি আলোচনার মাধ্যমে একটা ডিসিশন নিব এটার উত্তর কি হবে। কথা কি ক্লিয়ার? ওকে, মনে থাকে জানো। ওকে, এখন আসেন কোন পর্যন্ত গেলাম? নির্বাচন কমিশন। তাহলে মোট কয়টার বয়স জানা হলো আমাদের? 7টা। এই 7টা আপনি পারবেন কিনা বলেন? পারবেন? আচ্ছা, এরপরে রইল কয়টা? 2টা। 8 নম্বরে কি? মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। লিখেন, আমি যেভাবে লিখতে বলি সেভাবে লিখবেন। লিখছেন? মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক লিখেন, হয় তার বয়স 65 হবে, না হয় অথবা, না হয় না লিখে অথবাও লিখতে পারেন, অথবা তার চাকরির বয়স 5 বছর
শেষ হবে। এরপরে লিখবেন যেটি তার জীবনে আগে ঘটবে, তার জীবনে আগে ঘটবে। এটা লিখেন, আলোচনা আমি করব, কারো বলার দরকার নেই স্যার বুঝি নাই, কারো বলার দরকার নাই, শুধু চুপচাপ বসে থাকেন। এটা লেখা হয়েছে। 9 নম্বরে কি পিএসসির সদস্য লিখবেন ওই, পিএসসির সদস্য ওই, অর্থাৎ এইটা একই, অর্থাৎ লাস্ট যে দুইটা নিয়ম এক, শর্ত দুইটা, হয় তার বয়স 65 হবে, না হয় তার চাকরির বয়স 5 বছর শেষ হবে। লেখা হয়েছে? ওকে। আচ্ছা, এই দুইটা ছাড়া মাথা খারাপ করার দরকার নাই, এই দুইটা ছাড়া আগের 7টা আপনি পারছেন কিনা? হ্যাঁ, আগের 7টা পারছেন কিনা? ওই 7টা আবার মনে করেন, ওইটা মনে করে মনটার একটু শান্তি দেন, এরপরে এই শান্তি আমি দিতেছি। বলেন রাষ্ট্রপতির কত, এরপরে প্রধানমন্ত্রী, মন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, কথা কস না কেন কিলামু, কিন্তু আবার রাষ্ট্রপতি, এরপরে প্রধানমন্ত্রী, মন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য, এরপরে বলেন সুপ্রিম কোর্টের বিচারক। সত্যি কথা বল, তুই নিচে তাকাইছিস না? সত্যি কথা বল, তুই নিচে তাকাইছিস না? তাকাইছ না? নিচের দিকে এত নজর কেন? হ্যাঁ, যখনই নিচে নজরটা দিছে, নজর নিচে গেছে, তখনই ও অধঃপতনে গেছে। ওকে, আবার 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 প্রথম থেকে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারক, তার বয়স 67 বছর পর্যন্ত, নির্বাচন কমিশনার। রে তোর নজর তো খারাপ। হ্যাঁ, এবার বলেন শপথ গ্রহণের পর 5 বছর, এই 7টা হয়েছে। ওকে, এরপরের দুইটার নিয়মটা কি আগে একবার বলেন তো, দেখে বলেন, দেখেই বলেন। হয় তার বয়স 65 হবে, না হয় তার চাকরির বয়স 5 বছর শেষ হবে, যেটা তার জীবনে আগে ঘটবে। আর পিএসসির সদস্যর ক্ষেত্রেও একই। ওকে, এবার আসেন, এই শোনেন, এবার লক্ষ্য করেন। আচ্ছা, এবার শোনেন, 11টা কি স্যার? 11টা আল্লাহ জানে কোন জায়গা দিয়ে কি জিজ্ঞাসা করতেছেন। এবার শোনেন, মনে করেন একজন ব্যক্তি, তার বয়স 64 বছর। কত বছর? 64 বছর বয়সে তিনি পিএসসির সদস্য হয়েছেন। কত বছর বয়সে? এবার বলেন সে কি এখানে আরো 5 বছর চাকরি করতে পারবে? হ্যাঁ, তার মানে কয় বছর করতে পারবে? 1 বছর পরই তার বয়স কত হবে? 65 বছর হয়ে যাবে, সে অবসরে চলে যাবে। কথা কি ক্লিয়ার? এতটুকু বুঝছে কিনা? আর একজনের বয়স 50 বছর। কত বছর? উনি পিএসসির সদস্য হয়েছেন। এখন বলেন তো, উনি কি এই 64 বছর পর্যন্ত এখানে থাকতে পারবেন, নাকি তার আগে এইখানে 5 বছর বয়স, চাকরির বয়স শেষ হয়ে যাবে? অর্থাৎ 55 বছর বয়সে তিনি এখান থেকে চলে যাবেন। কি করবেন? চলে যাবেন। আমি কিন্তু অবসরের কথা বলি নাই, এইখানে আমি অবসরের কথা বলছি, কারণ সরকারি চাকরির মেয়াদ শেষ। কিন্তু এইখানে তার চলে যাওয়ার পরে সরকারি চাকরির বয়স আছে নাকি নাই? আছে না? তিনি এখান থেকে অবসরে যাবেন না, যে পদ থেকে এইখানে এসেছিলেন ওই স্বপদে ফিরে যাবেন। কি করবেন? ওই স্বপদে ফিরে যাবেন। অর্থাৎ একজন অধ্যাপক যদি পিএসসির সদস্য হন, তাহলে ওই 5 বছর ওখানে কাটানোর পরে আবার বাকি সময়টা অধ্যাপক হিসেবে ফিরে যাবেন, সময়টা অতিবাহিত করবেন। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে দেখেন, এই যে কথাটা আমি বলছি, হয় তার বয়স 65 হবে, না হয় তার চাকরির বয়স 5 বছর শেষ হবে, যেটা তার জীবনে আগে ঘটবে। এইখানে আগে ঘটছে 5 বছর চাকরির বয়স, এখানে আগে ঘটছে 65, এই জন্য সে 5 বছর থাকতে পারবে না। ক্লিয়ার হিসেবটা? এরপরে এত সহজে আমি আর বুঝাইতে পারি না। হ্যাঁ বলেন, অনলাইনে যারা আছেন, বুঝলেন কিনা?
এই বিষয়গুলো মুখস্থ করতে 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 শেষ হয়ে যান। কার বয়স কত মনেই থাকে না, নিজের বয়সই মনে নাই। এরপরে মানে অন্যের বয়স মুখস্থ করতে করতে নিজের বিয়ের বয়স শেষ হয়ে যায়, তাই না? অলরেডি গেছে। তুই একটা গান ধর ভাই। আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলই ফুরে গেছে। তোরা কেন ফুরে গেছে? মানে বয়সের কথা বলছি, ফুরে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ক্লিয়ার? পারবেন এটা ইনশাআল্লাহ। তাহলে আজকের এ পর্যন্ত থাকুক। হ্যাঁ, এ পর্যন্ত থাকুক। এরপরে আমাদের সংবিধানের আর একটা ক্লাস হবে, এরপরে সরকার ব্যবস্থার 2টা ক্লাস হবে, আরো 3টা ক্লাস হবে। আমার ক্লাসে বসলে টাইম কোথা থেকে যাবে ওটা আপনি কল্পনাও করতে পারবেন না। যদি গড়ির দিকে না তাকান তাহলে বুঝতেই পারবেন না কয়টা বাজছে। 6 ঘন্টা ক্লাস নিছি মিয়া, রমজান মাসে রোজা রাইখা 6 ঘন্টা টানা। ধরতেই পারে না যে সময় কোথা থেকে গেছে। স্যার না না স্যারের সামনে পাম দিচ্ছেন। আরে না না, আমি সংবিধানের ক্লাস, সত্যি কথা, সংবিধান নামটা শুনলে আমি বলি যে এই এত কিছু কেমনি মনে রাখে মানুষ। কিন্তু আজকের ক্লাসটা আমি করার পর আমারও তো সব বয়স মুখস্থ। আমাদের সাথে বললেও আমি মানে বলতে পারবো। আমি কিছুক্ষণ মজা করে ভাবলাম যে একটু জিকের ক্লাস দেখি। ও মা, দেখি খালি মজা, 7 আর 7, কোনো ছন্দ নাই মন্দ নাই, ক্লাসের পরে ক্লাসেই মুখস্থ। আসলে অভিজ্ঞতা একটা বড় ফ্যাক্ট। আসলে দিন শেষে আমরা টিচিং প্রফেশনে যারা আছি, পড়াইতে 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 আমরা আসলে যে মানুষকে অটিস্টিক করতে চাই না, তার প্রমাণ হচ্ছেন আজকের স্যারের পড়ানোর স্টাইলটা। কোনো ছন্দ নাই, কোনো কিছু নাই, তারপরেও মুখস্থ হয়ে গেছে। অথচ বিভিন্ন টিচার আপনাকে ছন্দ মন্দ কন্দ হন্দ রন্ধ সবকিছু দিয়ে আপনার জীবন তেজপাতা করে দিচ্ছে। পরীক্ষার হলে গিয়ে মানে বাংলাদেশের রাজধানী যে কি এটাও ভুলে গেছেন, কারণ ওখানেও ছন্দ খুঁজতেছেন। বলতেছেন ছন্দে কি আছে, কলকাতা, ঢাকায় কলকাতা মানে টিক দিয়ে চলে আসেন। তো এই ছন্দ থেকে বের হয়ে আসেন। জিকে যে আসলে একটা মধুর সাবজেক্ট বা মজাদার সাবজেক্ট, এটা আসলে অভিজ্ঞ সম্পূর্ণ শিক্ষকদের সাথে আপনি ক্লাস করলে অবজারভেশন করতে পারবেন এবং বুঝতে পারবেন। এই যে যারা অফলাইনে আসছেন, বাসায় গিয়ে এগুলোকে আর মুখস্থ করা লাগবে? মাথার মধ্যে সেট হয়ে গেছে না? বা যারা অনলাইনে এই যে নোট করছেন, যারা নোট করে নাই তারা একটু বকচক্কর কমেন্ট করছেন, স্যার পরের ডাকি, মানে মনোযোগ দিচ্ছেন একবার বয়ফ্রেন্ডের কাছে, একবার দিচ্ছেন উমুকের কাছে, তুমুকের কাছে, হুট করে এই সবার বলতেছেন এটা জানি কি। কিন্তু যারা লেখছে টোটালি, তাদের কিন্তু অনলাইনে মুখস্থ হয়ে গেছে। কারণ আমিও তো অনলাইনে করছি ভাই। আমি পুরো ক্লাসটা অবজারভেশন করার পর আমার এতটা ভালো লাগছে যে জিকের ক্লাস এত মজা করে পড়ানো যায়, আর এত কঠিন জিনিসগুলোকে, বয়সগুলোকে এত সহজভাবে একটার সাথে আরেকটাকে রিলেশনে নিয়ে এসে বোঝানো যায়। এটা আসলে অভিজ্ঞতা, আর কোনো কিছু না। তো যাই হোক, আমরা সত্যিই অনেক গর্বিত যে স্যারের মতো একজন স্যারকে আমরা পেয়েছি। আমরা নিয়মিত ক্লাস করি সংবিধানের উপর। স্যার কয়টা ক্লাস নেবেন? 3টা ক্লাসে সংবিধান আপনার মাথার মধ্যে সেট হয়ে যাবে। ঠিক আছে? আরো যদি লাগে আমরা দিব। জব মেডিসিন কখনো কার্পণ্যতা করে? ক্লাসের ক্ষেত্রে কার্পণ্যতা করে? যত চাই তত পাই, জব মেডিসিন দিবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে, ঠিক আছে। ইনশাআল্লাহ আগামীতেও আবার ক্লাসে দেখা হচ্ছে স্যারের সাথে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। স্যারের শিডিউল আছে, এমন না যে স্যার আসছে আবার চলে গেছে। স্যারের শিডিউল এখন প্রতি মাসেই আমরা পাচ্ছি, প্রতি মাসেই ক্লাস চলমান থাকবে, সুপার নেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, যাই হোক, যারা আমরা অনলাইনে আছি বা অফলাইনে আছি, অফলাইনের মজাটা একটু বেশি, কারণ সরাসরি ক্লাস করার মজাটা একটু আলাদা। যারা অফলাইনে ছিল তারা আরো বেশি এনজয় করছে। যদি কারো সুযোগ থাকে যে ঢাকা মিরপুরে এসে আমি ক্লাস সরাসরি করব এবং লাইব্রেরি ইউজ করব, নাগারটা লাইব্রেরি ইউজ করে আমি পড়াশোনা করব, চলে আসেন, আমরা দায়িত্বভার নিতে চাই। আসেন, লাইব্রেরি ইউজ করেন, কমিটমেন্ট দেন, 6টা মাস লাইব্রেরিতে পড়ে থাকেন, চাকরি নিশ্চিত হবে। বিসিএস বাদে অন্যান্য চাকরির প্রস্তুতি 6 মাসের বেশি নিতে হয় না। 6 মাসে কেউ যদি একবারে গুছালো বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টা সাবজেক্ট ভালোভাবে প্রস্তুতি নেয়, 6 মাসে পুরো দমে সবগুলোকে মাথার মধ্যে কি করে ফেলা যায়, সেট করে ফেলা যায়। কিন্তু আমাদের অগুছালো পড়াশোনার কারণে আমরা 6 বছরও প্রস্তুতি নিতে পারি না। আর ওই সারা জীবন ওই জিকে মুখস্থ করতে করতে, ছন্দ মুখস্থ করতে করতে ওই পরীক্ষার হলে লাউরে কদুরে আলু বানাই, বেসিক জানে না। এটাই সবচেয়ে বড় সমস্যা। তো যাই হোক, আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। স্যার বলতেছে সংবিধান, আমার জানা মতে এ যাবৎকালে সংবিধানের ক্লাস কেউ কোনদিন পাবলিকলি দেয় না। না দেওয়ার পেছনে মূল রিজন একটা, সেটা হচ্ছে কি জানেন, মুখস্থ পড়ে স্যাররা। কিন্তু আমি বুঝলাম না, স্যারকে বললাম স্যার ক্লাসটা একটু সবার জন্য উন্মুক্ত করেন। এটা আমাদের বেসিক্যালি পেইড ব্যাচের ক্লাস।
স্যার বলতেছে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, সংবিধানটাতে কি হয়েছে, ও সংবিধানের মধ্যেও মজা আছে। তার মানে ওই যে অভিজ্ঞতা, পড়াইতে 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 স্টুডেন্টে কেমনে ঠুটস্থ করানো যায় ক্লাসের মধ্যে, এটা এক্সপিরিয়েন্স বলে দেয়। সো অভিজ্ঞতা একটা বড় ফ্যাক্ট। সামনে যারা বিসিএস পরীক্ষা দিব বা রিটেন প্রস্তুতি নিব, আমরা যেহেতু 47-এর জন্য আমাদের বিসিএস রিটেন করতে আসবে, তো ডেপথ টিচার ছাড়া, গভীরত্ব টিচার ছাড়া আসলে রিটেন পড়ানো সম্ভব না। আর এখানে আসলে অনেক নলেজ থাকতে হয়, প্রচুর গবেষণা করতে হয়। একজন টিচার যত বেশি গবেষণা করবেন, স্টুডেন্টের সামনে তত সুন্দরভাবে কি করতে পারবেন, ডেলিভারি দিতে পারবেন বা উপস্থাপনা দিতে পারবেন। এটাই তো। ঠিক আছে স্যার, আপনারও ধন্যবাদ। আমি আসতেছি স্যার, কোনো সমস্যা নেই, আমাদের দুজনের আড্ডারও নিতে হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা জুবাইর ভাই, সর্বোচ্চ শেয়ার কে করছে একটু নামটা দিবেন। যাই না স্যার, আমি আসতেছি, এক মিনিট। সর্বোচ্চ শেয়ারকারীর নামটা একটু দিয়ে দেন জুবাইর ভাই। আচ্ছা, যাই হোক, কলিজার ভাই, কলিজার বোনেরা, যারা আমরা পুরো দমে অনলাইনে ক্লাস করলাম, আমি দেখেছি শেষ পর্যন্ত সবাই আমরা ক্লাসে উপস্থিত ছিলাম। অসংখ্য ধন্যবাদ। তোমরা যাও, অফলাইনে যারা আছো, তোমাদের লগে আর আমার সম্পর্ক এখন আপাতত নাই, দেখা হইবে পরবর্তী ক্লাসে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা যারা এই অফলাইনে যারা আছো, তোমরা কি 2-4 দিনে মানে প্রেম করে তো লয়ে আইতে পারো একটু রুম ভরপুর করার জন্য। মাঝে মধ্যে তোমাকে ভালো লাগে না, লইয়ে বা 2-4টা করে লইয়ে একটু ভরপুর করবা। অলরেডি ক্লাসরুম ভরপুর থাকে। যাই হোক, আমার কলিজার ভাই, কলিজার বোনেরা, যারা আমরা অনলাইনে ক্লাস করলাম, বিশেষ করে যাদের ড্রিম হচ্ছে যে বিসিএস প্রস্তুতি নিব, আমাদের 48তম, আমাদের আসলে টিচার প্যানেলের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। কারণ আমরা সবসময় একটা জিনিস ফিল করি যে সেবা, আপনাকে আমরা প্রপার সেবা দিতে পারছি কিনা। তো একটা চমক দিচ্ছি, আগামীকালকে আমাদের সবচেয়ে চমকপ্রদ একটা ব্যাচ রান হতে যাচ্ছে, যেটার পরীক্ষা খুব সন্নিকটে, আপনারা জানেন। এবং আপনারাই বলেন যে আপনাদের সামনে কি পরীক্ষা, একটু বলেন, একটু বললে আমার বুঝতে সুবিধা হবে বা আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে। বলেন তো, আমরা সকালে একটা সেমিনার করছিলাম, ওই সেমিনারে আমরা কি বলেছিলাম বলেন? খাদ্য অধিদপ্তরের পরীক্ষা খুব সন্নিকটে। সেই খাদ্য অধিদপ্তর পরীক্ষায় যারা আবেদন করেছি, তাদের ক্লাস আগামীকালকে থেকে আমাদের শুরু হবে। অর্থাৎ আগামীকালকে প্রথম ক্লাস খাদ্য অধিদপ্তরের ক্লাস আগামীকাল থেকে শুরু, ক্লাস আগামীকাল থেকে শুরু। আমার কলিজার ভাই, কলিজার বোন, যেহেতু আগামীকালকে আমাদের প্রথম ক্লাস থেকে আপনারা আমাদের সাথে জার্নি শুরু করেন, যাত্রা শুরু করেন, এটাই আমরা চাই। আপনারা জানেন যে আজকে অবধি আমরা এটার কোর্স ফি মাত্র, নামমাত্র ফি 600 টাকা দিয়ে রেখেছি। কারণ এই কোর্সটা বাংলাদেশে কেউ রান করে নাই। এত শর্ট টাইমে কেউ কোর্স শেষ করতে পারবে না, টিচার ডেলিভারি দিতে পারবে না। কিন্তু আমরা জব মেডিসিন, আমাদের প্রতিদিনই ক্লাস থাকে, প্রতিদিনই ক্লাস থাকে। একজন শিক্ষক মিনিমাম 4 থেকে 5টা করে ক্লাস সারাদিন নেন। সো এই জন্য আমাদের সপ্তাহে 5 থেকে 6 দিন ক্লাস টানা দিয়ে আমরা 2.5 মাসে আপনার এই কোর্সটা সম্পূর্ণ করে দিব। 2.5 মাসে বাংলাদেশের ইতিহাসে কেউ আপনার এত বড় রিস্ক নিবে না, কিন্তু জব মেডিসিন নিয়েছে। কারণ জব মেডিসিনের প্যানেলে যারা মালিক তারাই টিচার, এখানে কোনো ব্যবসায়ী নাই, এখানে সবাই সেবামূলক। আমাদের যারা টিচার প্যানেলে আছে, এরাও আমাদের ভাই ব্রাদার, কোন এক সময় একসাথেই ক্লাস নিতাম, আবার তারাই আমাদের জব মেডিসিনকে সার্ভিস দিচ্ছেন। তো অভিজ্ঞ সম্পূর্ণ শিক্ষক প্যানেল জব মেডিসিনে রয়েছে। এই 2.5 মাসে যারা 95% মার্ক অর্জন করতে চাচ্ছেন, দারিদ্র বিমোচনের পরীক্ষার মতো, মাত্র 1 সপ্তাহের মধ্যে আমরা ফ্রি ক্লাস দিয়েছি, বিকালে, দুপুরে, রাতে, সব মিলিয়ে 12টা। এই 12টা ক্লাসে যারা দারিদ্র বিমোচন পরীক্ষায় প্রায় 100% প্রশ্ন কমন পেয়েছেন, তাদের তো ভরসা অ্যাটলিস্ট জব মেডিসিনের প্রতি আছে। তো এরকম স্টুডেন্ট যারা আছেন, যারা খাদ্য অধিদপ্তরে আবেদন করেছেন, কিন্তু আপনার চাকরি একটা দরকার, খাদ্য অধিদপ্তরের একটা পদ আপনার নিশ্চিত করা দরকার, তাদেরকে বলবো মাত্র 600 টাকার অফারটা আজকে চলমান। যদি এছাড়াও আজকে একটা চমক থাকবে, যারা খাদ্য অধিদপ্তরে আবেদন করেছি তারা একটু কমেন্টে নিউ লিখবো। যারা নিউ কমেন্ট লিখবো, এখন বাজে 10টা থেকে 11টা পর্যন্ত, এই সময়ের মধ্যে যারা ভর্তি হবে, এই 600 টাকা থেকেও তারা ছাড় পাবে। জান, 600 টাকা থেকেও তারা ছাড় পাবে। এই কোর্সটা আমাদের ফ্রি দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যখন দেখলাম যে একটা এনাফ সময় আছে, যেহেতু এনাফ সময় আমরা পুরোপুরি কোর্সটাকে সম্পূর্ণ করতে সক্ষম হব। 50টা ক্লাস নিয়ে আমরা এই কোর্সটা সম্পূর্ণ করব এবং A to Z প্রপার গাইডলাইনের মাধ্যমে এই কোর্সটা আমরা সম্পূর্ণ করব। সো আমার কলিজার ভাই, কলিজার বোন,
যারা ভর্তি হতে চাচ্ছি 11টার মধ্যে ভর্তি হব, জাস্ট আমরা এই নাম্বারে 01901519501 এই নাম্বারে আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করব। আর আজকে আমাদের সর্বোচ্চ শেয়ারকারীর নাম হচ্ছে নীলিমা আকন্দ। সেকেন্ড যে শেয়ার করেছেন, না, সর্বোচ্চ শেয়ারকারী হচ্ছে মোহাম্মদ আলমগীর, 17টা শেয়ার করেছেন। নীলিমা আকন্দ হচ্ছে 16টা শেয়ার করেছেন। মুস্তাফিজ বিন মাহমুদ 11টা শেয়ার করেছেন। সো মোহাম্মদ আলমগীর ভাই, আপনি যদি থেকে থাকেন, আপনি আমাদের জব মেডিসিনের এই নাম্বারটা সেভ করে ফেলেন। এই নাম্বারে আপনি আপনার নাম, নাম্বার, ঠিকানা দিয়ে দেন। ক্যারিয়ার প্লাস বাংলার নাসির স্যারের বইটা আপনার কাছে চলে যাবে ইনশাআল্লাহ। আজকে সর্বোচ্চ শেয়ারকারী হচ্ছে মোহাম্মদ আলমগীর ভাই, 17টা শেয়ার করেছেন। শেয়ার অনেকে 17টা থেকে বেশিও করেন, কিন্তু অ্যাপ্রুভ না হওয়ার কারণে সেটা শো করে না। কিন্তু আলমগীর ভাইয়ের 17টা শেয়ারই শো করেছে। এবং সেকেন্ড পজিশনে আছেন নীলিমা আকন্দ, সে 16টা শেয়ার করেছেন। আর একটা শেয়ার বেশি হইলে সে কিন্তু জিতে যাইত। যাই হোক, যারা আমরা আবেদন করেছি খাদ্য অধিদপ্তরে, তারা শুধু নিউ কমেন্ট করব। যারা নিউ কমেন্ট করব প্রত্যেকেই আজকে রাত 11টার মধ্যে স্বপ্ন পূরণের জন্য সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ পাবো। আমার কলিজার ভাই, কলিজার বোন, বাবা মা চাতক পাখির মতো চেয়ে আছে একটা সরকারি জব পেয়ে যখন বাবাকে কল দিয়ে বলবেন, বাবা আমার তো চাকরিটা হয়ে গেছে, মা আমার তো চাকরিটা হয়ে গেছে, এর থেকে বড় অনুপ্রেরণা, এর থেকে বড় ভালো লাগা আর অন্য কোনো কিছু হতে পারে না। তো আমার কলিজার ভাই, কলিজার বোন, বাবা মাকে আর কত কষ্ট দিবেন, বাবা মার মুখে আর কত চুনকালি দিবেন, বাবা মাকে আর কত অপেক্ষার প্রহর গুনাবেন। সামাজিক সাম্যাবস্থায় আপনার অবস্থানকে তৈরি করুন, আপনার ডেডিকেশন তৈরি করুন, আপনার যোগ্যতার লেভেলকে মানুষকে বুঝাই দেন যে আমি একজন যোগ্য, আমি একজন শিক্ষিত, বেকার নই। বেকারের জায়গায় এমন একটা পথ উচ্চারণ করার সক্ষমতা তৈরি করেন, মানুষ যাতে আপনাকে রেসপেক্ট, সম্মান, শ্রদ্ধা, স্নেহের জায়গায় রাখতে বাধ্য হয়। তো আমার কলিজার ভাই, কলিজার বোন, এই ঈদের মধ্যে অনেকে চাকরি না পাওয়ার কারণে বাসা পর্যন্ত যাবে না। এর থেকে বড় লজ্জার আর কি হতে পারে? অথচ এই লজ্জাটাকে আমরা সম্মানে পরিণত করতে পারি একটা ছোট্ট জব পেয়ে, একটা সরকারি চাকরি পেয়ে। এই সরকারি চাকরি পাওয়া আমার কঠিন কোনো কিছু না, শুধু আমরা গুছালো প্রস্তুতি না নেওয়ার কারণে, আমরা ঢালাও টানা মুখস্থ করে অগুছালো ভাবে পড়াশোনা করার কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। এসে যারা আজকে ক্লাসটা করলেন, সংবিধানের যতটুকু পড়ানো হয়েছে ততটুকু আপনার কলিজায় সেট হয়ে গেল, মুখস্থ হয়ে গেল। সেইভাবেই আমাদের টিচাররা আপনার প্রতিটা ক্লাসের টপিক সুন্দরভাবে আপনাকে কি করে দিবেন, জায়গার উপর মুখস্থ করাই দিবেন। ম্যাথের ক্ষেত্রে, ম্যাথের কোন ক্লাসে দেখেছেন যে মামিনুল ভাই আপনাকে সূত্র মুখস্থ করায়? সেটা হোক জ্যামিতি, সেটা হোক বীজগণিত, জীবনও না। পাটিগণিত ইমন স্যারকে দেখেছেন যে কখনো আপনাকে সূত্র মুখস্থের উপর ডিপেন্ড করে আপনাকে ম্যাথ শেখায়? ব্যাট্রিক পড়ায়, ক্লাসের পরে ক্লাসে মুখস্থ করায় দেয়। তো ম্যাথ বলেন, ইংলিশ বলেন, জিকে বলেন, বাংলা বলেন, প্রতিটা ক্লাস হয় জব মেডিসিনের চমকপ্রদ। আমার কলিজার ভাই, কলিজার বোন, যারা আমরা রাত 11টার মধ্যে ভর্তি হতে চাচ্ছি, 600 টাকা থেকেও ছাড় পাবো। যারা ভর্তিকৃত স্টুডেন্ট আমাদের, তারা মাত্র 400 টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাবো। তো যারা ভর্তি হওয়ার জন্য আমরা মেসেজ করতে চাচ্ছি, এই নাম্বারে আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করব। যদি 01 ব্যস্ত থাকে 02 তে কল করবো, 03 তে কল করবো, 04 এ কল করবো, এবং সবই আমাদের হটলাইন নাম্বার। অথবা জব মেডিসিনের মেসেঞ্জার অপশনের মেসেজে গিয়ে নাম্বার শেয়ার করলে আমাদের প্রতিনিধি আপনাকে কল করবে ইনশাআল্লাহ। তো আমার কলিজার ভাই, কলিজার বোন, হাতে সময় আছে 10টা 9। আমাদের হাতে সময় আছে সব মিলিয়ে 50 মিনিট। এই 50 মিনিটের মধ্যে যারা ভর্তি হব, তারা দ্রুত গতিতে এই নাম্বারগুলোতে কল করব, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম্বার শেয়ার করবো ইনশাআল্লাহ। কারণ আগামীকালকে প্রথম ক্লাস থেকে আমরা জার্নি শুরু করবো ইনশাআল্লাহ, এবং আমরা সফল হওয়ার তাগিদে ক্লাস করব। এছাড়াও যদি কারো ড্রিম থাকে, ভাইয়া আমার ড্রিম এই খাদ্য অধিদপ্তর নয়, আমার ড্রিম প্রাইমারির একদম নতুন ব্যাচ চালু আছে। আপনি চাইলে প্রাইমারির ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হইতে পারবেন। প্রাইমারির ফাউন্ডেশন ব্যাচে আজকে সর্বোচ্চ সারি ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আজকে আমি সেমিনার অফার দিয়েছি। অথবা আপনার যদি বয়স সীমা, বয়স যদি ক্রস করে 32 ক্রস করে, নিবন্ধন ফাউন্ডেশন ব্যাচ আছে। অথবা আমাদের 10 থেকে 20তম গ্রেডের ডেডিকেটেড লিখিত ব্যাচ রয়েছে, অথবা ডেডিকেটেড 10 থেকে 20তম গ্রেডের প্রিলি লিখিত ব্যাচ রয়েছে। প্রতিটা কোর্সে সর্বোচ্চ সারি ভর্তি হওয়ার সুযোগ থাকবে। যার শুধু কল করেন। আর যারা নিউ কমেন্ট করেছি, প্রত্যেকে আমরা এই সারে ভর্তি হওয়ার সুযোগ পাবো ইনশাআল্লাহ। প্রত্যেকেই আমরা এই সারে ভর্তি হওয়ার সুযোগ পাবো ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পেরেছি আমার কলিজার ভাই, কলিজার বোন? আজকের ক্লাস কেন ভাই, আগের ক্লাসগুলো কি সেরা হয় নাই? না, আজকেই প্রথম ক্লাস করলেন জব মেডিসিনের, প্রতিটা ক্লাসই সেরা। জব মেডিসিনের প্রতিটা শিক্ষক অনেক বেশি এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন। কথা কি বুঝতে পেরেছি? আচ্ছা,
একজন বলতেছেন মঞ্জিলা 55টার বেশি শেয়ার করেছি। আপু তুমি 55টার বেশি শেয়ার করলে তাহলে অ্যাপ্রুভ হয় নাই। অ্যাপ্রুভ হইলে অবশ্যই তোমার লিস্টটা আসতো, অ্যাপ্রুভ হইলে ওই শেয়ারটা কাউন্ট হয়। ধরি আমরা কোন গ্রুপে শেয়ার করছি কিন্তু গ্রুপ অ্যাপ্রুভ করে নাই, তাহলে এই শেয়ারটা অ্যালগরিদমে দেখায় না। সো আমরা এখানে আসলে আমাদের কারচুপি কোনো কিছু নেই, আমরা তো একজনকে গিফট করবোই। আমরা চাইলে তো আপনারাই করতে পারতাম, কিন্তু সর্বোচ্চ শেয়ারকারীর কাতারে অ্যালগরিদমে নাম আসছে মোহাম্মদ আলমগীর, 17টা শেয়ার তার অ্যাপ্রুভ হয়েছে। আর নীলিমা আকন্দ হচ্ছে 16টা শেয়ার করেছেন। বুঝতে পেরেছি? ওকে মঞ্জিলা আপু, আমরা এক্সট্রিমলি সরি যে আপনি এতগুলো শেয়ার করেছেন কিন্তু প্রথম হইতে পারলেন না, এর জন্য আমরা সরি। সো ঠিক আছে, সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগের জন্য আমরা জাস্ট এই নাম্বারে কি করব, ইনস্ট্যান্ট হোয়াটসঅ্যাপে নাম্বারটা সেভ করে আমরা হোয়াটসঅ্যাপে জাস্ট নাম্বার শেয়ার করব। আমাদের নিজস্ব নাম্বারগুলো শেয়ার করলেই আমাদের প্রতিনিধিরাই আপনাকে কল করবে ইনশাআল্লাহ। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। না, মেসেঞ্জারে শেয়ার করলে সেটা দেখাবে না।